আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সবাই হচ্ছে দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও, তোমাদের কিন্তু ক্লাস এখনই শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো কে কোথায় আসো সবাই দ্রুত দ্রুত চলে আসো লাইভে। ঠিক আছে, আজকে হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলবো। তো চলো শুরু করি। আজকে ক্লাসটা কিন্তু আমরা খুব বেশি সময় হবে না, কারণ শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা এত বেশি বড় কিন্তু না। সো খুব সহজেই ক্লাস শেষ হয়ে যাবে, 1 ঘন্টা 10-15-20 মিনিটের মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে দ্রুত হচ্ছে লাইভে যুক্ত হয়ে নিব, হ্যাঁ? তারপরে হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে ওকে, ঠিক আছে। সবাই কেমন আছো জানো? ঠিক আছে, কেমন আছো সবাই? কি অবস্থা সবার? সবাই ভালো আছো কিনা এটা জানাও। সালাম জানিয়েছো রায়হান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই হচ্ছে একটু দ্রুত জয়েন হয়ে নাও, হ্যাঁ, একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে নাও। ঠিক আছে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? সবার আগে চলে আসলাম, ভেরি গুড। ওকে, তো সবাই হচ্ছে দ্রুত জয়েন করে নাও, আমরা এখনই হচ্ছে ক্লাসটা শুরু করব, আর দেরি করব না ভাইয়া। ঠিক আছে, ওকে চলো শুরু করি। ওকে, কলম কই রাখলাম? ওকে ওকে, তাহলে স্টার্ট করি, শুরু করি, হ্যাঁ। ওকে, রমজান তোমাকে তো খোঁজ পাওয়া যায় না, তাই না? তুমি তো প্রথম কয়েকটা ক্লাস মানে 1-2টা ক্লাস করছিলা, তারপরে হারাই গেছো। আচ্ছা, ঠিক আছে, শুরু করি, হ্যাঁ। ওকে, তো চলো হচ্ছে আমরা শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা পড়াবো। তো আগে আমি একদম পুরো বেসিক দিব তোমাদেরকে, ঠিক আছে? আগে হচ্ছে পুরো বেসিক দিয়ে দিব, তারপরে হচ্ছে তোমাদের শুরু হয়ে যাবে। দেখো, যে আমার যে বইটা আছে সেই বই থেকে কিছু অংশ আমি এখানে তুলে রাখছি, শ্বসন ও শ্বাসক্রিয়া। সো শ্বসন ও শ্বাসক্রিয়াতে যে ব্যাপারটা ভাইয়া, যে একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বসন নালী, নিম্ন শ্বসন নালী আর ফুসফুস, এই 3টা অঞ্চল আগে জানতে হবে। ঠিক আছে, শ্বসনের হচ্ছে 3টা অঞ্চল, একটা ঊর্ধ্ব শ্বসন নালী। ঠিক আছে, ঊর্ধ্ব শ্বসন নালী মানে উপরের গুলা। ঊর্ধ্ব শ্বসন নালী কোন পর্যন্ত বলো তো? এটা মাথায় রাখতে হবে। ঊর্ধ্ব শ্বসন নালী হচ্ছে কতটুক, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমি দেখাই, সবগুলো দেখাবো। ঊর্ধ্ব শ্বসন নালী হচ্ছে নাসিকা থেকে একদম আমাদের এই সম্মুখ নাসারন্ধ্র থেকে, বুঝছো, এই যে স্বরযন্ত্র পর্যন্ত, এইটুকে বলা হচ্ছে ঊর্ধ্ব শ্বসন নালী। ঠিক আছে, তাহলে মানে আমরা যদি সংক্ষেপে বলি যে নাসিকা, নাসাগোলবিল আর স্বরযন্ত্র, এতটুকু। নাসিকা নাক সম্পর্কিত, নাক থেকে নাসিকা, নাসাগোলবিল, স্বরযন্ত্র, এইটাই হচ্ছে আমার কিসের অংশ? ঊর্ধ্ব শ্বসন নালীর অংশ। হ্যাঁ, নাসিকা, নাসাগোলবিল আর স্বরযন্ত্র, এইটাই হচ্ছে আমার শ্বসন। এই যে ঊর্ধ্ব শ্বসন মানে যেটা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ করতেছি আমরা বাইরে থেকে, তাই না? সুন্দর ঘ্রাণ দিয়ে দিই, তাহলে ভালো লাগবে, হ্যাঁ। তো আচ্ছা, তো দেখো, বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল, হ্যাঁ। তো এই যে নাসিকা, নাসাগোলবিল, স্বরযন্ত্র, এইগুলোর মাধ্যমে বায়ু গ্রহণ করি, বায়ু ত্যাগ করি। এটা হচ্ছে আমার ঊর্ধ্ব শ্বসন নালীর অংশ। এটা হচ্ছে কি ঊর্ধ্ব শ্বসন নালীর অংশ। আচ্ছা, তাহলে বুঝে গেলাম ঊর্ধ্ব শ্বসন নালী কতটুকু। এর ভেতরে আরো অনেক পার্ট আছে, এই যে সামনেরটা সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্রের ভেতরে ভেস্টিবিউল, তারপরে হচ্ছে নাক, নাসা, গহ্বর, তারপরে লাস্টে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, কোয়ানি, নাসাগোলবিল। এগুলো এত কথাবার্তার নাই, আমরা 3টা অংশ মনে রাখবো, নাসিকা, নাসাগোলবিল, স্বরযন্ত্র। আচ্ছা, তো এতটুকু হচ্ছে কি ঊর্ধ্ব শ্বসন নালী। তারপর নিম্ন শ্বসন নালী, যেটাতে বায়ুটা পরিবহন হচ্ছে, বায়ু পরিবহন অঞ্চল বলা হয় নিম্ন শ্বসন নালীকে। তাহলে ঊর্ধ্ব শ্বসন নালীটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। নিম্ন শ্বসন নালী যেটা, এটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, এখান থেকে বায়ুটা পরিবহন হবে। এটা কোথা থেকে? এই যে শ্বাসনালী থেকে, শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে এই যে ব্রঙ্কাই হয়ে আমাদের যে 2টা হচ্ছে ফুসফুসে যাবে। ঠিক আছে, তো শ্বাসনালী, তারপর হচ্ছে এই যে ব্রঙ্কাস বা ক্রমনালী, হ্যাঁ,
তারপর ওই যে ফুসফুস বায়ু যাতায়াতের করিডোর যেটাতে ফুসফুসে যাচ্ছে, ব্রোঙ্কাই দিয়ে কিন্তু ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে কোনটা দিয়ে, ব্রোঙ্কাই দিয়ে বা ব্রোঙ্কাস দিয়ে, ঠিক আছে। এইটুক তাহলে দেখো এখানে কি বললাম তাহলে, আর হচ্ছে এখানে কি আছে, প্রান্তীয় ব্রঙ্কিওল। জাস্ট 3টা অংশ মনে রাখবো, ঠিক আছে, 3টা অংশ মনে রাখবো। কোথায় 3টা অংশ মনে রাখবো, দেখো ঊর্ধ্ব শ্বসন নালীতে 3টা জিনিস, কি কি, ঊর্ধ্ব শ্বসন নালীতে 3টা জিনিস কি কি, আবার বলি। 1 নম্বরে আছে হচ্ছে কি, 1 নম্বরে আছে হচ্ছে নাসিকা, নাসাগলবিল, ষড়যন্ত্র। তার নিচে যেটা আছে এই যে নিম্ন শ্বসন নালী, এখানে কি আছে, শ্বাসনালী। তারপরে কি, শ্বাসনালীর পরে হচ্ছে কি ট্রাকিয়া বা যেটাকে আমরা বলি ব্রোঙ্কাই বা ব্রোঙ্কাস। তারপরে হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, মনে রাখবা কি, প্রান্তীয় ব্রঙ্কিওল, ঠিক আছে। তাহলে এতটুকু, তাহলে নাসিকা, নাসাগলবিল, ষড়যন্ত্র ঊর্ধ্ব শ্বসন নালীর অংশ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার বায়ু পরিবহন যেটা আছে, নিম্ন শ্বসন নালী কোথা থেকে, শ্বাসনালী, ট্রাকিয়া বা ব্রোঙ্কাস, আর হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, এই 3টা। তাহলে বাদ বাকি যা কিছু আছে সব হচ্ছে কি শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চল কোনটা, এই যে ফুসফুস, এখানে সব কথা থাকবে, এই যে শুধু একটা আছে শ্বসন ব্রঙ্কিওল, আর সব আ উ আ ই ইউ ঠিক আছে, সব কি কি। সো 2টা ব্রঙ্কিওল, একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল আর একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল। তো মনে রাখবা শ্বসন অঞ্চল যেটা ফুসফুস, ওখানে থাকবে শ্বসন ব্রঙ্কিওল, আর নিম্ন শ্বসন নালী যেটা, ওখানে থাকবে এই যে প্রান্তীয় ব্রঙ্কিওল। এই 2টা জায়গাতে কিন্তু সমস্যা হতে পারে, এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। বই থাকলে সামনে বইটাও খোলো, এখানে ওরা যে ছবিটা তুলছে আমার বই থেকে একটু ঘোলা দেখাচ্ছে হয়তো, ঠিক আছে। আচ্ছা ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। এখন খেয়াল করো ভালো ভাই, সবই আছে দেখো, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, ঠিক আছে। এই অ্যালভিওলাসটাও তো একটা থলি, তাহলে এটা তো একটা থলি থাকবে এটারই, তাহলে অ্যালভিওলাস এটার একটা থলি আছে, অ্যালভিওলার থলি, তার আগে আছে অ্যাট্রিয়াম, আর তার উপরে আছে কি অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস, শ্বসন ব্রঙ্কিওল, এগুলো কোথার অংশ ভাই, শ্বসন অঞ্চল, ফুসফুস বা শ্বসন অঞ্চল। মনে রাখো, এখান থেকে দেখবো অনেক প্রশ্ন, লটস অফ প্রশ্ন এখানে ভরা। কেন আমি এই জিনিসটা বুঝাই দিলাম, না বুঝাই ডিরেক্ট আমি প্রশ্নে চলে যেতে পারতাম। এই কাজগুলো আমি আগের আমাদের রেকর্ড ক্লাসগুলোতে কিন্তু পড়েছি। তারপরে তোমাদেরকে আমি গত ক্লাস থেকে মনে হয়েছে যে না, আরও একটু ভালো করে পড়াই দেয় পোলাপানকে, দ্যাটস ওয়াই কিন্তু এটা পড়াচ্ছি। সো তোমরা যদি এভাবে পড়াইলে তো কিছুই লাগে না, আসলেই কিছুই লাগে না। এভাবে পড়াইলে তোমার সিকিউও শেষ হয়ে যায়, বুঝো না, ঠিক আছে। এভাবে পড়াইলে তো কিছুই লাগে না, সেভাবেই পড়াচ্ছি, ঠিক আছে। এটা আমার মুডের ওপর নির্ভর করবে, মুড যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে পাবা না, ঠিক আছে। আচ্ছা ওকে, নেক্সট। তাহলে দেখো আমি কিন্তু বলে দিলাম ভাইয়া সুন্দর মতো। তারপরে দেখো, এখন দেখো ভাইয়া, এই যে ব্রঙ্কাস যেটা ছিল, তাহলে আমি কোথায় বলছি, এই যে নিম্ন শ্বসন নালীতে কি আছে ভাইয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া, ঠিক আছে, শ্বাসনালী, তারপর ব্রঙ্কাস বা ক্রমনালী যেটা। এই ব্রঙ্কাস আবার 2টা ভাইয়া, ব্রঙ্কাস কয়টা, 2টা। এখানে কয়টা, একটাকে বলা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাসটা ধরো, এইটা হচ্ছে ধরো তোমার হচ্ছে যে শ্বাসনালী, এই শ্বাসনালী দিয়ে ধরো এই যে ব্রঙ্কাসটা বের হচ্ছে, ঠিক আছে। এই যে ব্রঙ্কাসটা বের হচ্ছে, 2 দিকে যাচ্ছে কিন্তু ব্রঙ্কাসটা, বুঝছো। তো এই যে অংশটা 2 দিকে যাচ্ছে, এই জিনিসটা, এটাই হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, এটাকে বলি হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, বুঝছো। প্রথম এখান থেকেই শুরু হচ্ছে যেহেতু ব্রঙ্কাসটা, তাই এটাকে বলছি হচ্ছে কি প্রাইমারি ব্রঙ্কাস, বুঝছো। এটাকে বলতেছি প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাস যেটা দিয়ে এই যে ফুসফুসে যাবে, এরপরে মনে করো এই পাশে ফুসফুস, এই পাশে মনে করো এই পাশে ফুসফুস, হ্যাঁ, এ পাশে মনে করো ফুসফুস। তো প্রাইমারি ব্রঙ্কাস যে জায়গাটা দিয়ে, এই যে প্রাইমারি ব্রঙ্কাস যে জায়গাটা দিয়ে এই যে ফুসফুসে যাচ্ছে, এই জায়গাটাকে আমরা বলতে পারি হাইলাম। কি বলতে পারি, এই জায়গাটা বলি হলো হাইলাম। ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, সুন্দর মতো দেখলে ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো। সো আর সেকেন্ডারি ব্রঙ্কাস কোনটা, সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস, এটার আরেকটার নাম কি, সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস। এখন ভাইয়া একটা জিনিস খেয়াল করো, যে এই যে এখানে কিন্তু অংশ থাকে, ঠিক আছে। ডান ফুসফুসে কয়টা খণ্ড থাকে জানো, এরকম 3টা খণ্ড থাকে। ডান ফুসফুসে 1টা 2টা 3টা খণ্ড থাকে, আর বাম ফুসফুসে 2টা খণ্ড থাকে। সো লোবে যখন যায়, লোবে যেটা দিয়ে যায় কোথায় দেখো, লোবার ব্রঙ্কাস লোবে প্রবেশ করে। লোবার ব্রঙ্কাস কোথায় প্রবেশ করে, লোবে প্রবেশ করে। তারপরে আরেকটা আছে টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস, যেগুলো এই যে সেগমেন্টের মধ্যে চলে আসে, পুরা সেগমেন্টের ভেতরে, আলাদা আলাদা এর ভেতরে অনেকগুলো সেগমেন্টাল হয়। সেগমেন্টে গেলে সেগমেন্টে প্রবেশ করে হচ্ছে টারশিয়ারি বা সেগমেন্টাল। খুব সুন্দর করে বলি, নাসিকা, নাসাগলবিল, ষড়যন্ত্র, ঊর্ধ্ব শ্বসন।
তারপরে হচ্ছে কি একবার রিভিউ করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের শ্বসন, এই যে এখানে শ্বাসনালী, ব্রোঙ্কাস, ঠিক আছে, ব্রোঙ্কাস, শ্বাসনালী, ব্রোঙ্কাস, তারপরে হচ্ছে কি প্রান্তীয় ব্রঙ্কিওল। তো ব্রোঙ্কাস আবার তিনটা, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রাইমারি যেটা দিয়ে প্রবেশ করে সেটাকে বলা হচ্ছে হাইলাম, সেকেন্ডারি বা লোবার ব্রোঙ্কাস লোবে প্রবেশ করে, আর টার্সিয়ারি বা সেগমেন্টাল, নামি সেগমেন্টাল সেগমেন্টে প্রবেশ করে, নামি সেগমেন্টাল সেগমেন্টে প্রবেশ করে। ওকে, তারপরে আমরা বললাম যে প্রান্তীয় ব্রঙ্কিউলটা তোমার হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউলটা কার অংশ, এই যে নিম্ন শ্বসনের, আর শ্বসন ব্রঙ্কিউলটা হচ্ছে কার অংশ, এই যে ফুসফুস বা শ্বসন অঞ্চলের। আশা করি বুঝতে পারছো। আর এইগুলো তো বলেই দিলাম, ঠিক আছে। আচ্ছা, অ্যালভিওলাস তো ফুসফুসের কার্যকারী একক, এটাও বলে দিলাম। হ্যাঁ, ঘোলা লাগতেছে না, এই লেখাগুলো একটু ঘোলা আসছে, বুঝছো, লেখাগুলো একটু ক্লিয়ার আসে নাই, ওরা ওইভাবে তুলছে। আচ্ছা দেখো ষড়যন্ত্রের অংশটা, ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্র কি করে দেখো ভাই, ষড়যন্ত্র হচ্ছে এখানে একটা জিনিস থাকে, একটা ভোকাল কর্ড থাকে। কি থাকে? ভোকাল কর্ড থাকে ষড়যন্ত্রে। কি থাকে? ভোকাল কর্ড। এই যে ভোকাল কর্ড কি করে, ভোকাল কর্ড বা স্বররজ্জু কি করে ভাই, ভোকাল কর্ড বা স্বররজ্জু এই স্বর সৃষ্টি করে, ঠিক আছে। এটা 6টি থাকে, ঠিক আছে, 3টি জোড় 3টি বিজোড়, আমি মুখে বলতেছি শুনো, হ্যাঁ। আচ্ছা, আর এই যে 3টা জোড় আর 3টা বিজোড়, যেটা বলা হচ্ছে ভোকাল কর্ড, স্বররজ্জু। আর হচ্ছে দেখো তরুণাস্থি, দেখো তরুণাস্থি থাকে হচ্ছে 9টা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো স্বরযন্ত্র কি করে, স্বর বা শব্দ সৃষ্টি করে। স্বরযন্ত্র কি করে, স্বর বা শব্দ সৃষ্টি করে। থাইরয়েড তরুণাস্থি যেটা আছে সবচেয়ে বড়, থাইরয়েড তরুণাস্থি, এই যে তরুণাস্থি যেগুলো আছে এর মধ্যে থাইরয়েড তরুণাস্থি, এই যে দেখতেছো এখানে 6টা তরুণাস্থি। এখন নতুন বইতে বলা হয়েছে যে 4টা বলা হয়েছে, বুঝছো, 4টা, হ্যাঁ, 2টা ফলস, 2টা ফলস আর 2টা ট্রু, 2টা ফলস আর 2টা ট্রু, ঠিক আছে। তো যেটা থেকে আসবে প্রশ্ন সেটা অপশন থেকে দেখবা, 6টা থাকলে 6টা অ্যান্সার দিবা, যদি দেখো অপশন আছে 4টা তাহলে 4টা অ্যান্সার দিবা, নতুন বইতে এটা আসছে, ঠিক আছে। আর খাদ্য গলা ধরানোর সময় ষড়যন্ত্রের মুখটি বন্ধ করে দেয় যেটা, সেটাকে কি বলা হয়, এপিগ্লটিস। এপিগ্লটিস কি করে, খাদ্য যখন আমরা খাই ষড়যন্ত্রের মুখটা বন্ধ করে দেয়, শ্বাসনালী বন্ধ করে দেয়। কারণ কথা খাওয়ার সময় যদি কথা বলি তাহলে দেখবে খাবারটা নাকে উঠে গেছে, এই জন্য কথা বলা যাবে না খাওয়ার সময়, ঠিক আছে, কারণ ওই মুখটা বন্ধ করে দেয়। আমাদের তো পুরুষদের শ্বাসনালী খুব সুন্দর বোঝা যায়, এটা কিন্তু থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড়, অ্যাডামস অ্যাপল যেটাকে বলা হয়। সো এটা আশা করি বুঝতে পারছো। জোড় কোনগুলা, জোড় মানে কোনগুলা, জোড়গুলা, জোড় কোনগুলা আর বিজোড় কোনগুলা, ঠিক আছে। জোড়ে মনে রাখবা দন্তান্ন থাকবে, দন্তান্ন আছে সবগুলাতে, দেখো এরিটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম, দন্তান্ন থাকবে। জোড়ে কি থাকবে, দন্তান্ন থাকবে, শেষ। চলো তারপরে দেখো এখানে আমরা শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া, এখান থেকে খুব লিমিটেড কথা মনে রাখবো। শ্বাসনালী বা ট্রাকিয়াটা কোথায়, আমরা যদি আমাদের পিছনের বক্ষগুলো আমরা যদি কাউন্ট করি তাহলে এখানে যদি দেখি আমরা যে এই 5 নাম্বারে যদি আসি, এখান থেকেও যদি কাউন্ট করি 1 2 3 4 5, 5 বরাবর, 5 নাম্বার বরাবর পঞ্চম বক্ষদেশীয় কশেরোগা বরাবর থাকে, পঞ্চম বক্ষদেশীয় কশেরোগা, এই যে পিছন থেকে বক্ষদেশীয় কশেরোগা, এই যে বক্ষদেশীয় কশেরোগা এদিক থেকে দিয়ে এদিক যদি চিন্তা করি, তাহলে শ্বাসনালী বা ট্রাকিয়া কোথায় থাকে, পঞ্চম বক্ষদেশীয় কশেরোগা পর্যন্ত বিস্তৃত, দৈর্ঘ্য কত 10 থেকে 12 সেন্টিমিটার, আর হচ্ছে 16 থেকে 20টি তরুণাস্থি থাকে। এই যে ট্রাকিয়া, ট্রাকিয়ার ভেতরে এরকম সি আকৃতির অর্ধবলায় এরকম সি আকৃতির তরুণাস্থি থাকে, বুঝছো, কয়টা থাকে, এটা 15 থেকে 20টি মনে রাখবা, অথবা 16 থেকে 20টি, যেটা দিবে অপশনে, ঠিক আছে। এক এক বইয়ে একটু ঝামেলা আছে, বুঝছো। আচ্ছা, আর দেখো এই যে ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরে কি থাকে ভাইয়া, অন্তঃপ্রাচীরে সিলিয়া থাকে, সিলিয়া, এই ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরের মধ্যে এরকম সিলিয়া থাকে, এটা মাথায় রাখবা। এই কোথায় সিলিয়া থাকে, এরকম সিলিয়া থাকে, সিলিয়া লোম টাইপের, ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরে এরকম সিলিয়া থাকে, এপিথেলিয়াম, সিলিয়া যুক্ত এপিথেলিয়ামে বিদ্যমান। তাহলে এখান থেকে কি মনে রাখবা, শ্বাসনালী বা ট্রাকিয়া 5 মনে রাখবা, আর কি মনে রাখবা 10 থেকে 12, আর হচ্ছে 15 থেকে 20, এই 3টা কথা। ট্রাকিয়া দিয়ে হচ্ছে 5, 10 থেকে 12, 15 থেকে 20, তার মানে 5-এ কোনটা, পঞ্চম বক্ষদেশীয় কশেরোগা পর্যন্ত বিস্তৃত, দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, প্রশ্ন এটার দরকার নেই, 16 থেকে 20টি তরুণাস্থি থাকে, শেষ। আচ্ছা, তারপর দেখো ব্রোঙ্কাস বা ক্রোমোনালী যেটা আছে, ব্রোঙ্কাস বা ক্রোমোনালী, ডান যেটা এটা ছোট ও প্রশস্ত, ঠিক আছে। আচ্ছা, বামটা হচ্ছে দীর্ঘ ও সরু। ডান যে ব্রোঙ্কাস এটা 3 ভাগে বিভক্ত, সবসময় মনে রাখবা। ডান যেটা আছে, রাইটটা হচ্ছে 3 ভাগে বিভক্ত, রাইটটা হচ্ছে কয়টা, 3টা ভাগ থাকে। আর লেফটে কয়টা ভাগ থাকে, লেফটে ভাইয়া 2টা থাকে, লেফটে হচ্ছে 2টা থাকে। আচ্ছা, তো আমরা জানি ডান ব্রোঙ্কাসটা হচ্ছে কোনটা, আমরা দেখছি যে ব্রোঙ্কাসটা হচ্ছে হাইলাম দিয়ে প্রবেশ করে, ফুসফুসে প্রবেশ করে হাইলাম দিয়ে, হ্যাঁ, ফুসফুস থেকে নির্গত হয়,
ব্রঙ্কাস ধমনী, ঠিক আছে। তো এখানে দুইটা কথা বলা হয়েছে, জাস্ট এটা একটু বুঝাই দিই। দেখো যে ফুসফুসে প্রবেশ করে কে কে, ব্রঙ্কাস আর ধমনী ফুসফুসে প্রবেশ করে, আর ফুসফুস থেকে নির্গত হয় লসিকা নালী ও শিরা, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু করিডোর বলা আছে, মুখ গহ্বর মুখ থেকে অন্য নালীতে যাওয়ার করিডোর, ষড়যন্ত্র মুখ থেকে অন্য নালীতে যাওয়ার করিডোর, ট্রাকিয়া, ঠিক আছে। এইগুলো একটু জাস্ট হালকা একটু রিডিং দিও, শেষ। তারপর দেখো এখানে যে ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল কি জিনিস, ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল কি জিনিস, ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল কি জিনিস। দেখো ব্রঙ্কাস হচ্ছে, দেখো ব্রঙ্কাস হচ্ছে দুইটা খণ্ড থাকে, ডান আর বাম, ডান ব্রঙ্কাস বাম ব্রঙ্কাস। ব্রঙ্কিওল হচ্ছে দুইটা, দেখো একটাকে বলছি প্রান্তীয় ব্রঙ্কিওল আর একটাকে বলছি শ্বসন ব্রঙ্কিওল। প্রান্তীয় ব্রঙ্কিওলটা কোথায় থাকে, প্রান্তীয় ব্রঙ্কিওলটা হচ্ছে কোথায় থাকে বলো তো, প্রান্তীয় ব্রঙ্কিওল নিম্ন শ্বসন নালীতে থাকে, আর শ্বসন ব্রঙ্কিওল শ্বসন অঞ্চল মানে ফুসফুস অঞ্চলে থাকে। আচ্ছা, ব্রঙ্কাসে তরুণাস্থি যুক্ত থাকে, এখানে তরুণাস্থি বিহীন থাকে, ঠিক আছে। ওকে, ফুসফুস কেমন হয়, ফুসফুস থাকে তোমরা জানো দুইটা, এটা কেমন হয়, হালকা গোলাপি স্পঞ্জের মতো। এই যে গরু জবেও করা হবে কুরবানির সময়, ফুসফুস একটু ধরে দেখবা, ঠিক আছে, দেখবা এটা খুব নরম হয় ফুসফুস, স্পঞ্জ টাইপের, হ্যাঁ স্পঞ্জ টাইপের, খুব নরম স্পঞ্জ টাইপের মিষ্টি আছে না। মনে করো যে মিষ্টি হচ্ছে স্পঞ্জ মিষ্টি কি হয়, যে মানে তোমার রস থাকে, চাপ দিলে দেখা যায় রসগুলো সব বের হয়ে গেছে, আবার ওই রসের ভেতরে দিলে দেখা যায় আবার ফুলে গেছে, ঠিক আছে। তাহলে ফুসফুস হচ্ছে দুইটা, হালকা গোলাপি রঙের হয়, স্পঞ্জের মতো। মানব জীবনে যে 8 বছর বয়সে ফুসফুস পূর্ণ বিকশিত হয়। হ্যাঁ, ফুসফুস কখন বিকশিত হয় খুব সুন্দর মনে রাখবা ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, কখন, 8 বছর বয়সে ফুসফুস পূর্ণ বিকশিত হয়। আচ্ছা দেখো বিষয়, লোব বা খণ্ড, ডান ডান বাম, ঠিক আছে। আর মোট খণ্ডটা মনে রাখতে হবে। দেখো ডানটাই হচ্ছে, ডান ব্রঙ্কাসে কয়টা, 3টা খণ্ড থাকে, বামে হচ্ছে 2টা। ডানের লোবিউল বা সেগমেন্ট 10টা, এখানে 8টা, তাহলে টোটাল কয়টা, 3টা 2টা 5টা, আর এখানে কত, 10টা আর 8টা 18টা। চলো এখন প্র্যাকটিসে চলে যাই। আর আবরণ, ফুসফুসের আবরণ নাম কি, প্লিউরা বা প্লুরা। হ্যাঁ, ফুসফুসের আবরণ নাম কি রে ভাই, প্লিউরা বা প্লুরা। ফুসফুসের আবরণ নাম কি, প্লিউরা বা প্লুরা। আরেকটা জিনিস, যে হৃৎপিণ্ডের আবরণ কি বলতো, পেরিকার্ডিয়াম না, পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামেরও কিন্তু এই যে ফুসফুসের আবরণ যেমন প্লিউরা বা প্লুরা যেটা আছে, পেরিকার্ডিয়ামেও কিন্তু এরকম 2টা স্তর থাকে এই আবরণের। হ্যাঁ, প্লুরার যেরকম 2টা স্তর, এদেরও 2টা স্তর থাকে, একটা প্যারাইটাল একটা ভিসেরাল। আর এই 2 স্তরের মাঝে একটা তরল থাকে, এটাকে বলা হয় সেরাস ফ্লুইড। খুবই 100% ইম্পর্টেন্ট এগুলো। তো চলো আমরা এখন প্রশ্ন সলভ করবো একটু পরেই। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো অ্যালভিওলাস কি, অ্যালভিওলাস ফুসফুসের গঠনগত ও কার্যগত একককে বলা হয় অ্যালভিওলাস। অ্যালভিওলাস কি, যেটা ফুসফুসের গঠনগত ও কার্যগত একক যেটা, এটাকে বলা হয় অ্যালভিওলাস। অ্যালভিওলাসের প্রাচীরটা কেমন হয় ভাইয়া, আয়সাকার বা স্কোয়ামাস। স্কোয়ামাস মানে আয়সাকার, স্কোয়ামাস এপিথেলিয়ামে গঠিত, ঠিক আছে। আচ্ছা, খুব 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 ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে রাখো, যে নবজাতক শিশুতে গ্যাস বিনিময় অংশ যেটা, অ্যালভিওলাসের সংখ্যা কত থাকে, 20 মিলিয়ন। নবজাতকে কত, 20 মিলিয়ন। আচ্ছা 8 বছর কেন, কারণ 8 বছর বয়সে কিন্তু ফুসফুস পূর্ণ বিকশিত হয়, এজন্য 8 বছর বয়সেরটাও হিসাব এখানে দেখানো হয়েছে। নবজাতক যখন শিশু অবস্থায় থাকে তখন 20 মিলিয়ন, হ্যাঁ 8 বছর বয়সে কতটুকু থাকে, 300 মিলিয়ন, আর পূর্ণবয়স্ক সুস্থ মানুষের 700 মিলিয়ন, ঠিক আছে। আচ্ছা, প্রাচীরের কোষ হচ্ছে 5 ধরনের, টাইপ 1 অ্যালভিওলার কোষ, টাইপ 2 অ্যালভিওলার কোষ, ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াল কোষ, লোহিত কণিকা, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবা, ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে, ট্রাবেকুলিয়া নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে। কমেন্ট দেখতেছি, এখনই দেখতেছি। হ্যাঁ, ওকে নেক্সট আমি প্রশ্ন সলভ করব, তারপরে সব দেখবো না, তারপরে বইল প্রশ্ন। খরিত হয় কি, সারফেক্টেন্ট খরিত হয় কোথা থেকে, অ্যালভিওলাস প্রাচীরের সেপ্টাল প্রাচীরের সেপ্টাল কোষ বা টাইপ 2 কোষ থেকে এই সারফেক্টেন্ট খরিত হয়, ঠিক আছে। আমি খুব দ্রুত যাব কারণ এইগুলো আমার পড়ানোর কথা না, তারপরেও পড়াচ্ছি, একটু তাল মিলায়ে দেখবা, ঠিক আছে এই জিনিসগুলাতে। আর যারা মনে করো যে এটা বুঝবা না, তারা একটু আমাকে বলবা কমেন্টে, এবং অথবা হচ্ছে যখন ওয়েবে ক্লাসগুলো দেখবা একটু হচ্ছে নর্মাল দিয়ে একটু দেখে নিবা, 2-3 বার দেখে নিবা। আচ্ছা, রাসায়নিক উপাদান কি, দেখো এই সারফেক্টেন্টটা ডিটারজেন্ট সদৃশ জিনিস ভাই, সারফেক্সাল টাইপের, সারফেক্সাল পরিষ্কার করতে পারে খুব। হ্যাঁ, সো এটা একটা ফসফোলিপিড, জাস্ট লেসিথিন মনে রাখবা, লেসিথিন জাতীয়, এই উপরের নামটা দরকার নেই, এটি ফসফোলিপিড, শেষ, এত কিছু না। সর্বপ্রথম ক্ষরণ হয় কখন, এই সারফেক্টেন্ট সর্বপ্রথম ক্ষরণ হয় কখন ভাইয়া, 23 সপ্তাহ 5 মাস বয়সে সর্বপ্রথম ক্ষরণ শুরু হয়। এ কারণে 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না,
ঠিক আছে, এই জন্য 24 সপ্তাহের আগে কিন্তু একটা যে সন্তানকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। কেন? কারণ ও তো শ্বাস প্রশ্বাসই নিতে পারবে না, শ্বাস প্রশ্বাস না নিতে পারলে বাঁচতে পারবে না। 5 মাসের আগে একজন, এই জন্য হচ্ছে 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা না। এই সময়কাল পর্যন্ত এই জন্য গর্ভপাতের অনুমতি দেওয়া হয়, তার আগ পর্যন্ত যার ওর ভেতরে এখনো শ্বাস প্রশ্বাস জিনিসটা তৈরি হয়নি, ওই সময় চাইলে গর্ভপাত করতে পারে। ঠিক আছে, সারফেক্টাম যদিও এটা করা মোটেও উচিত না। সারফেক্টাম তৈরি না হয় শিশুদের শ্বসন কষ্টজনিত একটা রোগ হতে পারে। যদি সারফেক্টাম তৈরি না হয় তাহলে শিশুদের একটা রোগ হয়, এটার নাম হচ্ছে আরডিএস। কি নাম? আরডিএস। আরডিএস মানে কি? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। কি বলা হয়? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। কাজ কি? সারফেক্টরের কাজ হচ্ছে কি? পৃষ্ঠ টান বা সারফেস টেনশন হ্রাস করে, এই জন্য চুপসে যাওয়া থেকে রক্ষা করে, গ্যাসীয় বিনিময় সহজ করে, অ্যালভিওলাসে আগত জীবাণু ধ্বংস করে। শেষ। চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় বলো এখন? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় বলো এখন কমেন্ট করো। হ্যাঁ, অনেক শুনছি, অনেক দেখছি, হ্যাঁ, অনেক সব কিছু পড়াইছি, এখন ধুপধাপ অ্যান্সার দিয়ে যাব। ঠিক আছে, কারণ ক্লাস বেশি বড় করব না। ঠিক আছে, ওকে। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? ঠিক আছে, তোমরা অ্যান্সার লিখতে থাকো। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় বলো? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? দেখো কত জায়গায় প্রশ্ন আসছে, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2023-22, দেখো কত প্রশ্ন আসছে, সেন্ট জর্জ স্কুল অ্যান্ড কলেজ বনপাড়া, দেখো কত জায়গায় প্রশ্ন আসছে, বুঝছো তো? বলো সারফেক্টেন্ট কোথায় ক্ষরণ শুরু হয় বলো? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় বলো? এই সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় বলো? অ্যালভিওলাসে পাওয়া যায় না সারফেক্টেন্ট? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসে। একটু আগে দেখলাম না সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? খরিত হয় কোথায়? অ্যালভিওলাস প্রাচীরের সেপ্টাল কোষ থেকে। তার মানে কত? অ্যালভিওলাস। অ্যান্সার কত? 1-এর ঘ। সবাই লিখো 1-এর ঘ। তারপরে নেক্সট প্রশ্ন চলো, 2 নাম্বার। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় শ্বসনতন্ত্রের কোন অংশে হয়? শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় বলো? শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় বলো? শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় বলো? শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়? সবার পারা উচিত, বলো কোন অংশে বিনিময়টা হয়? হ্যাঁ, শ্বসন অঞ্চলে বিনিময় হয় না, তোমরা দেখছো যে কোথায়? তাহলে এই অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সার কি হবে? অ্যালভিওলাস হবে, অ্যালভিওলাস হবে। নেক্সট দেখো যে অ্যালভিওলাসের বৈশিষ্ট্য হলো, বলো দেখো অ্যালভিওলাসের বৈশিষ্ট্য কি? অ্যালভিওলাস কি করে বলো? অ্যালভিওলাস কি সারফেক্টেন্ট ক্ষরণ করায়? গ্যাসীয় বিনিময় ঘটায় কি না? আচ্ছা, আইসাকার কোষে গঠিত কি না বলো তো? এই যে একটু আগে দেখাইছি না, কই দেখো তো, এই যে সারফেক্টেন্ট ডিটারজেন্ট সদৃশ, তাই না? এই গ্যাসীয় বিনিময় সহজ করে, আগত জীবাণু ধ্বংস করে কিনা? এই কাজগুলো করে কিনা বলো? করে কিনা? তাহলে দেখো আমরা যেই প্রশ্নটা দেখলাম, এই যে প্রশ্নটা দেখলাম যে এটা কি করে? আইসাকার কোষেই তো গঠিত। এই দেখো আইসাকার স্কোমাস এপিথেলিয়াম কোষে গঠিত। দেখাই দেই, দেখো কই, এটা কোথায় গেল? তা আগেরটাই চলে আসছে নাকি? কমেন্ট দেখেন না? কমেন্ট তো দেখতেছি ভাইয়া। হ্যাঁ, আগেরটাই তো আছে, আইসাকার কোষেই গঠিত। তার মানে 3টাই হবে অ্যান্সার, বুঝছো? এই যে স্কোমাস এপিথেলিয়াম আইসাকার কোষে গঠিত। ব্যস্ত হয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। দেখো সো কই গেল, এই যে দেখো, তার মানে কোনটা হবে? 3টাই হবে অ্যান্সার। কয়টা হবে? 3টাই হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ভাইয়া, বলা হচ্ছে নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও। বলছে উদ্দীপকে পি চিহ্নিত অংশটির নাম কি? এই যে পি চিহ্নিত অংশটার নাম কি? এই যে এই যে পি চিহ্নিত এই অংশটার নাম কি? দেখি বলো তো কত দিবা অ্যান্সার? সবাই বলো পি চিহ্নিত অংশটির নাম কি বলো তো ভাইয়া? পি চিহ্নিত অংশটির নাম কি বলো? ওকে, পি চিহ্নিত অংশটির নাম কি? দেখি তোমাদের কমেন্ট দেখতে গেলে তোমরা যে ফাঁকিবাজ, পড়াশুনোই করো না। বলো দেখি, আমি একটা ছক আঁকাইছিলাম, সেই ছকে এই জিনিসটা আছে। দেখো এই জিনিসটা কি? এইটা হচ্ছে কি? এটা কি বলো? শ্বাসনালী না? এখানে এইগুলো আছে কি? এইগুলো কি তরুণাস্থি না? আর শ্বাসনালী থেকে এইটা কি? ব্রঙ্কাস না? এই যে ব্রঙ্কাস না? প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস,
আসলো। আর এই জায়গাটাকে তাহলে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় ব্রঙ্কিওল। কি বলা হয়? ব্রঙ্কিওল। এটাকে বলা হয় ব্রঙ্কিওল। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে ব্রঙ্কিওল। ঠিক আছে, তাহলে নিচে চিত্রটি দেখো, প্রশ্নের উত্তর দাও। এটা কি হবে? ব্রঙ্কিওল। নেক্সট প্রশ্ন দেখো, নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও। দেখো এই চিত্রটা দেখো এবং প্রশ্নের উত্তর দাও। বলো 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 বলো, চিত্রটা দেখো এবং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এটা কি জিনিস? এটা কি জিনিস? ঠিক আছে, পি, এটা কি জিনিস বলো? এই 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 যে পি বলা হচ্ছে, এইটা কি বলে? উদ্দীপকের কিউ চিহ্নিত, ও কিউ বলা হয়েছে, এই কিউ 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 বলা হয়েছে, কিউ। এই যে কিউ চিহ্নিত যে অংশ, উদ্দীপকের কিউ চিহ্নিত অংশে স্কোমাস এপিথেলিয়াম থাকে, অবশ্যই থাকে। এটা তো অ্যালভিওলাস ভাইয়া। সারফেক্টর নিঃসৃত হয়, গ্যাসীয় বিনিময় ঘটে, কারণ এটা তো অ্যালভিওলাস। এটা কি অ্যালভিওলাস না? তাহলে অ্যালভিওলাসে এই কাজগুলো হয় কি না একটু আগে দেখছো কি না? এগুলো দেখছো কি না? আমি কি উড়ে এসে জুড়ে বসাই দিছি নাকি? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসাই দিছি নাকি? পোলাপান কমেন্টই করে না, দূর মিয়ারা পড়াই দে, ক্লাসই দেখে না উদয়। ক্লাসের রিয়াক্টই তো নাই আজকে, যারা ক্লাস করে ওরা তো নাই আজকে দেখতেছি। যারা বেশি বেশি ক্লাস করে ওরা তো, ওদেরকে তো খোঁজই পাওয়া যাচ্ছে না। ক্লাসে রিয়াক্ট কই? হ্যাঁ, আমার ক্লাসে এরকম রিয়াক্ট নাই, এটা হইল না? পোলাপানকে ভালো করে পড়ান যাবে না। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। মানুষের ফুসফুসে কয়টা লোবার ব্রঙ্কাই গঠিত? বলো, মানুষের ফুসফুসে কয়টা লোবার ব্রঙ্কাই গঠিত? বলো, মানুষের ফুসফুসে কয়টা লোবার ব্রঙ্কাই? দেখো, মানুষের ফুসফুসে টোটাল লোবার ব্রঙ্কাই কত? ব্রঙ্কাস হচ্ছে টোটাল কয়টা? 3টা আর 2টা 5টা না? 3টা আর 2টা 5টা। হ্যাঁ, ডানে 3টা আর বামে হচ্ছে 2টা, তাহলে 3টা 2টা কয়টা হবে বলো? 5টা। তাহলে 5 নম্বরের উত্তর হচ্ছে কত? 5। মানুষের ফুসফুসে কয়টা লোবার ব্রঙ্কাই থাকে? 5টি। নেক্সট প্রশ্ন দাও। ব্রঙ্কাইয়ের কাজ হলো, ব্রঙ্কাইয়ের কাজ কি বলো? ব্রঙ্কাইয়ের কাজ কি? ব্রঙ্কাইয়ের কাজ কি বলো? ব্রঙ্কাইয়ের কাজ কি? বাতাস ফিল্টার করা না? ব্রঙ্কাই কি করে জানো? বাতাস ফিল্টার করে, মনে রাখবা। ব্রঙ্কাই কি করে? বাতাসকে ফিল্টার করে, মানে বাতাসকে পরিশুদ্ধ করে। তো বাতাসের যাতায়াত, গ্যাসীয় বিনিময়, এগুলো না, এটা অ্যান্সার। বাতাস পরিশ্রুত করে, পরিশ্রুত করা মানে ফিল্টার করা। ওকে, নেক্সট 7 নাম্বার দেখো, যে চিত্রটি দেখো এবং পরবর্তী 2টা প্রশ্নের উত্তর দাও। পি, ঠিক আছে, এখানে বলছে চিত্রে পি চিহ্নিত অংশটি কি? এই যে পি চিহ্নিত অংশ, পি চিহ্নিত অংশটা কি? এই যে পি চিহ্নিত অংশটা কি? ঠিক আছে, বলো পি চিহ্নিত অংশটা কি? বলো। ঠিক আছে, আগেই পড়াইছি না? এই যে পি চিহ্নিত অংশটা কি? এটা ব্রঙ্কাস না? ঠিক আছে, এটা কি ব্রঙ্কাস? হ্যাঁ, এই তারপরে যে প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাস। ঠিক আছে, তাহলে এটা কি হবে? ব্রঙ্কাস। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস থাকে? এপিগ্লটিস তোমাদেরকে একটু আগে দেখাইছি। শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস থাকে? বলো, শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস থাকে? বলো। স্বরযন্ত্রে থাকে এপিগ্লটিস। এই কি বললাম? স্বরযন্ত্রে থাকে এপিগ্লটিস। কোথায় থাকে? স্বরযন্ত্রে থাকে এপিগ্লটিস। শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস থাকে? স্বরযন্ত্রে। ওকে, তারপরে নেক্সট দেখো, ফুসফুসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ডান ফুসফুসে 3টি, বাম ফুসফুসে 2টি লোবে বিভক্ত। এটাই তো ঠিক আছে নাকি? ডান ফুসফুসে 3টি এবং বাম ফুসফুস 2টি লোবে গঠিত, এটাই ঠিক আছে তো? এটাই তো বললাম। নেক্সট, মানুষের ফুসফুসে মোট কয়টা লোব আছে? একটু আগে দেখছো যে 3টা আর 2টা 5টা। হ্যাঁ, ডানে 3টা আর বামে কয়টা? 2টা। ডানে 3টা, বামে কয়টা? 2টা, তার মানে কয়টা? 5টা। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখো। অ্যালভিওলাসের প্রাচীরের থেকে কোনটি খরিত হয়? অ্যালভিওলাসের প্রাচীর থেকে কোনটি খরিত হয়? এই সেরাস ফ্লুইড দিও না কিন্তু ভুলেও। অ্যালভিওলাসের প্রাচীর থেকে কি হয়? সারফেক্টেন্ট খরিত হয়। কি খরিত হয়? সারফেক্টেন্ট খরিত হয়। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখি। বলছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। ভালো করে খেয়াল করো, চিত্রটা লক্ষ্য করো। উদ্দীপকের এ চিহ্নিত অংশটি সংক্রমিত হলে নিচের কোন রোগটি হয়? এ চিহ্নিত অংশটা কি? এই যে ফুসফুসের চারপাশের যেটা এ চিহ্নিত অংশটা কি? ফুসফুসের কি আবরণ না? এটা ফুসফুসের আবরণ না?
তাহলে এইটা যদি হয় তাহলে যেই রোগটা হয় সেই রোগটাকে কি বলা হয়? সেই রোগটাকে এই পুলুরার উপর আক্রমণ হয়েছে, ফুসফুসের চারপাশের যে আবরণ, এটার নামই কি? এটার নামই তো পুলুরা। সো পুলুরায় যদি আক্রমণ হয় তাহলে এটাকে বলা হয় কি? প্লিউরিসি। নেক্সট প্রশ্ন দেখো, যে বলছে নিচের চিত্রটি লক্ষ্য করো, প্রশ্নের উত্তর দাও। কি উত্তর দাও? বলছে এই যে বি চিহ্নিত অংশ, বলছে উদ্দীপকের বি চিহ্নিত অংশটির ক্ষেত্রে কি এর প্রাচীর স্কোমাস এপিথেলিয়াম কোষে গঠিত। হ্যাঁ, এই যে এই ভেতরটাই দেখাইছে, অ্যালভিওলাসই দেখাইছে। এটি ফুসফুসের গঠনগত একক, এর প্রাচীরে ফাইব্রিন তন্তু থাকে। এই দুইটা তো ঠিক আছে 100%। এর প্রাচীরে কিন্তু ফাইব্রিন তন্তু থাকে না, এর প্রাচীরে কি থাকে? কোলাজেন থাকে। কি থাকে? কোলাজেন, যেটা স্থিতিস্থাপক তন্তু। কি থাকে? কোলাজেন, মনে রাখবা কোলাজেন। এটা হচ্ছে কি? স্থিতিস্থাপক তন্তু। স্থিতিস্থাপক তন্তু। এই ছোট চ্যাপ্টারে আমি বহুত প্রশ্ন অ্যাড করছি। কেন অ্যাড করছি? ভাবছি তোমাদের সুন্দর মতো পড়াবো। এখানে 83-84টা প্রশ্ন অ্যাড করছি। কেউ করছে কোনো ক্লাসে? তাও এই ছোট ক্লাসে এতগুলো অ্যাড করছি। তাহলে 1 আর 2 ভালো করে পড়াতে গেলেই খারাপ। অ্যালভিওলাসের বৈশিষ্ট্য কি? এ সারফেক্টেন্ট ক্ষরণ করে, আয়সাকার কোষে গঠিত, গ্যাসীয় বিনিময় ঘটায়। সবগুলোই। নেক্সট, তারপর দেখো কোনটি অ্যালভিওলাসের প্রাচীর থেকে ক্ষরণ হয়? অ্যালভিওলাসের প্রাচীর থেকে ক্ষরণ হয় কোনটা? বলো অ্যালভিওলাসের প্রাচীর থেকে ক্ষরণ হয় কোনটা? অ্যালভিওলাসের প্রাচীর থেকে ক্ষরণ হয় কোনটা? এটা একটু আগেও সমাধান করেছি, এই জিনিসটাই, সেম জিনিসটাই। তাহলে অ্যালভিওলাসের প্রাচীর থেকে কোনটা ক্ষরণ হয়? উত্তর করার সময় দেন ভাইয়া। আচ্ছা দাও, দিলাম সময়। বলাবান কমেন্ট করো না তো, তোমাদের উত্তর করার কি সময় দিব? অ্যালভিওলাসের প্রাচীর থেকে কোনটা ক্ষরণ হয়? সারফেক্টেন্ট ক্ষরণ হয়। নেক্সট, কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়? সেরাস ফ্লুইড কোথায় পাওয়া যায় বলো? সেরাস ফ্লুইড কোথায় পাওয়া যায়? দেখো সেরাস ফ্লুইড কোথায় পাওয়া যায়? এই যে ফুসফুস দেখছো না, ফুসফুসের যে চারপাশের যে আবরণ, এটাকে কি বলা হয়? প্লুরা, তাই না? আর এই প্লুরা যেটা আছে, প্লুরা দ্বিস্তরী না? দ্বিস্তরী মানে কি? একটা প্যারাইটাল আর ভিসেরাল। দ্বিস্তরী মানে কি? এই যে প্যারাইটাল আর ভিসেরাল দুইটা স্তর, এই দুইটা স্তরের মাঝে কি থাকে? প্যারাইটাল ও ভিসেরালের মাঝেই কি থাকে? প্যারাইটাল আর ভিসেরাল, এই দুইটার মাঝেই থাকে কি? সেরাস ফ্লুইড থাকে না? এই দুইটার মাঝেই কি থাকে? সেরাস ফ্লুইড থাকে না? তার মানে এটা আসলে কোথায় থাকে? এটা হলো ফুসফুসে থাকে। এই যে ফুসফুসে থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা নেক্সট। তারপর ডান ফুসফুসে কয়টা লোব থাকে? এটা তো সবার বাড়া উচিত। আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, নরসিংদী, এরা ভালো রেজাল্ট করে। বলো কোনটা? ডান ফুসফুসে কয়টি লোব থাকে? বলো ডান ফুসফুসে কয়টি লোব থাকে? ডান ফুসফুসে কয়টা লোব থাকে? বলো 3টা থাকে, 3টা। ঠিক আছে, ডান ফুসফুসের লোব কয়টা থাকে? 3টা, জানোই তো। মানব ভ্রূণ কত সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? এই তো পড়াইলাম, একটু আগে দেখাইলাম। মানব ভ্রূণে কত সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? বলো কত সপ্তাহ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? বলা হয়েছে কি 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। কেন? কারণ 23 সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। তাই এই জন্য তাহলে সারফেক্টেন্ট ক্ষরণ প্রথম শুরু হয় কত সপ্তাহ বয়সে? 23 সপ্তাহ। কত? 23 সপ্তাহ বয়সে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখনো 12 দাগ অ্যান্সার করতেছো নাকি? ওকে, নেক্সট বলছে কোনটি সঠিক? ব্রঙ্কিওল, শ্বাসনালী, ব্রঙ্কাই, অ্যালভিওলাস, কোনটা সঠিক? মানে পথে, এই যে আমরা যে যাচ্ছি এদিকে, কোনটা সঠিক? ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যালভিওলার থলি। আচ্ছা, তারপর ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, কোনটা সঠিক বলো তো দেখি? বলো। দেখো এই ব্রঙ্কিওলের পরে শ্বাসনালী কি উল্টা হয়ে গেল না? শ্বাসনালী তো আগে, তাই না? আচ্ছা, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, তারপরে অ্যালভিওলার না তো, অ্যালভিওলার নালী, তারপরে তোমার থলি, তারপরে তো অ্যালভিওলাস, তার মানে এটা ভুল আছে। আচ্ছা, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল এতটুকু ঠিক আছে। আরে ভাই, আগে অ্যালভিওলাস কোথা থেকে আসবে? অ্যালভিওলার নালী, তারপরে অ্যালভিওলার থলি, তারপরে হচ্ছে অ্যালভিওলাস, তার মানে এটা ঠিক আছে। ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, থলি, তারপরে হচ্ছে অ্যালভিওলাস। মানুষের ডান ফুসফুসে কয়টা লোবিওল থাকে? দেখো ডান ফুসফুসের সেগমেন্ট লোব থাকে 3টি হচ্ছে কি থাকে? লোব থাকে 3টি লোব থাকে। কয়টা লোব? 3টা লোব থাকে। আর লোবিওল কয়টা থাকে? লোবিওল থাকে 10টা। লোবিওল কয়টা থাকে? 10টা। লোবিওল থাকে কয়টা? 10টা।
ঠিক আছে, লোবিউল থাকে কয়টা? 10টা। নেক্সট, তোমরা আমি অ্যান্সার দিই, তোমরা ওইটা লিখতে থাকো, ঠিক আছে, নিজে না পারলেও লেখো, ওইটা দেখো আর লেখো, তাতে মনে থাকবে অনেক। ট্রাবেগুলি কোথায় থাকে? এই যে ব্যবধায়ক পদ্মা যেটা, ঠিক আছে, ব্যবধায়ক পদ্মাকে বলা হচ্ছে ট্রাবেগুলি। এটা তো পারাই উচিত যে ট্রাবেগুলি কোথায় থাকবে, ফুসফুসে ছাড়া আবার কোথায় থাকবে, ঠিক আছে। তাহলে ব্যবধায়ক পদ্মা, ফুসফুসের ব্যবধায়ক পদ্মার নাম কি? ট্রাবেগুলি, ফুসফুস, ঠিক আছে। তাহলে ট্রাবেগুলি কোথায়? ফুসফুস। নেক্সট, লোভার ব্রঙ্কিওল, হ্যাঁ লোভার ব্রঙ্কিওল, লোভার ব্রঙ্কিওল মোট কয়টি? লোভার ব্রঙ্কিওল কয়টি? আগেই বলছি যে ডান ফুসফুসে 3টি, বাম ফুসফুসে 2টি, তাহলে 3টা আর 2টা কয়টা? 5টা, ঠিক আছে। 3টা আর 2টা কয়টা? 5টা। 3টা আর 2টা কয়টা? 5টা। ওকে, তারপরে চলো নেক্সট প্রশ্ন, যে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। কি বলছে? পি চিহ্নিত অংশটি নিচের কোনটি দিয়ে তৈরি? আরে ভাই, এই যে এটা বলছে, এটা কি? এটা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটা কি শ্বাসনালী না? শ্বাসনালী, শ্বাসনালী বা ট্রাকিয়া। এটা এটা কি থাকে এখানে? এখানে এখানে কি থাকে বলো তো? এই যে তরুণাস্থি, তরুণাস্থি থাকে না? এই যে সি আকৃতির তরুণাস্থি থাকে, সি আকৃতির, তাই না? অর্ধবলয় বা সি আকৃতির যে তরুণাস্থি থাকে, কয়টা থাকে? সি আকৃতির তরুণাস্থি কয়টা থাকে? সি আকৃতির তরুণাস্থি থাকে 16 থেকে 20টি। কয়টা? 16 থেকে 20টি, 16 থেকে 20টি, ঠিক আছে। ওকে, নেক্সট, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে? কিউ চিহ্নিত অংশটির, এই কিউ চিহ্নিত অংশ, কিউ চিহ্নিত অংশটির প্রাচীর অত্যন্ত পাতলা, প্রাচীর কোলাজেন তন্তু রয়েছে, এটা সঠিক। প্রাচীরের নিরেট পদার্থ থাকে, কোথায় থাকে? নিরেট পদার্থ থাকে, এটা কি জানো? অ্যালভিওলাস, কিন্তু এই যে ভেতরের এই অংশটাই বলা হয়েছে, তার মানে অ্যালভিওলাস কিন্তু, ঠিক আছে। তাহলে অ্যালভিওলাসে কি হবে? কোনটা হবে অ্যান্সার বলো? তো এই দুইটা তো ঠিক আছে, প্রাচীর অত্যন্ত পাতলা, এই দুইটা ঠিক আছে। নিরেট টিরেট বলে কিছু আমি দেখি নাই, সো এই দুইটাই হওয়া উচিত অ্যান্সার, দুইটা। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে? সবার পারা উচিত। অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে বলো? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় কোথায়? ট্রাকিয়াতে আর অ্যালভিওলাসে। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় কোথায়? অ্যালভিওলাসে, অ্যালভিওলাসে। নেক্সট, অ্যালভিওলাস কোথায় থাকে? অ্যালভিওলাস কোথায় থাকে? আরে ভাই, এই প্রশ্নও করে, দেখো, ফুসফুসে থাকে। অ্যালভিওলাস কোথায় থাকে? ফুসফুসে থাকে। অ্যালভিওলাস কোথায় থাকে? ফুসফুসে থাকে। নেক্সট প্রশ্ন 27, ফুসফুসের দ্বিস্তরে পিলিউলার পর্দার অংশ কোনগুলা? ফুসফুসের দ্বিস্তরী প্লিউরাল পর্দা কোনটা? ওই যে একটা প্যারাইটাল আর ভিসেরাল, খুঁজো প্যারাইটাল আর ভিসেরাল কই? এইটাই প্যারাইটাল আর ভিসেরাল, এই যে প্যারাইটাল আর ভিসেরাল। ফুসফুসের দ্বিস্তরী যে প্লিউরাল পর্দা, একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে কি? ভিসেরাল। কি বলো, বুঝতে পারতেছো কি পোলাপান? ওকে, নেক্সট প্রশ্ন যাই। অনেক প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন করছি, 84টা প্রশ্ন আছে। আরও একটু পরেই দেখবা যে আবার পড়াচ্ছি, একটু পরে আবার কিছু বেসিক পড়াবো, বুঝছো? একটু পরে আবার কিছু বেসিকে যাবো, এই যে দেখো, ঠিক আছে, ফাঁকি ঝুঁকি নাই রে ভাই। উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্নের উত্তর দাও। ট্রাকিয়া, পি কিউ, অ্যালভিওলার নালী, তার মানে ট্রাকিয়ার পরে কি কি হবে? অ্যালভিওলার নালীর আগে কি কি আছে? ঠিক আছে, তাহলে এটা তো পারা উচিত, ঠিক আছে, পারা উচিত না? ট্রাকিয়ার পরে কি? ব্রোঙ্কাস, তারপরে কি? ব্রঙ্কিওল, তারপরে না অ্যালভিওলার নালী? ট্রাকিয়া, তারপরে হচ্ছে কি? ব্রোঙ্কাস, ব্রোঙ্কাস, তারপরে কি? ব্রঙ্কিওল। ট্রাকিয়া, ব্রোঙ্কাস, ব্রঙ্কিওল, তারপরে হচ্ছে অ্যালভিওলার নালী। ট্রাকিয়া, ব্রোঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী। কোথায় আছে ব্রোঙ্কাস, ব্রঙ্কিওল? পানি খেয়ে নেই একটু, তাও একটু জিরাই। ওহ, বুঝতে পারছি, টপারদের স্টাইলে পড়লে পড়ালে তোমরা পড়বা না, বুঝতে পারছি, তোমাদের ওই আগের স্টাইলেই যাইতে হবে। এই যে ক্লাসটা নেই না, এটা হলো আমার, এইগুলো টপার স্টুডেন্টদেরকে নেওয়া হয় প্রচুর, মানে টপার বলতে এরা মানে ধূপধাপ পড়ায়। এই 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 সেম ক্লাসে কিন্তু আমি হচ্ছে অফলাইনে পড়াইছি, বুঝছো? সেম ক্লাস, এত এত পরিমাণ সব আগে বুঝাইছি, ওরা আগে বুঝছে, কনসেপ্টগুলো জানে, আবার একবার করে বুঝাইছি,
গলায় টান পড়তেছে। তারপরে হচ্ছে ওদেরকে সব প্রশ্ন সলভ করাইছি। তোমাদের তো একটু কম কম করাইতামই, সবাই করাই কম কম অনলাইনে, জাস্ট যেগুলো দরকার সেইগুলো। আর এখানে সব বেসিক ক্লিয়ার, মানে তোমার একাডেমিক অ্যাডমিশন থেকে শুরু করে এভরিথিং কাভার হয়ে যাবে। এটা পড়তে পারলে, এই ক্লাস সুন্দর মতো দেখতে পারলে, তার তো দুনিয়ার এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন, এক একটা চ্যাপ্টার আগের যে ক্লাসটাও, এই যে ক্লাসগুলো, এগুলো যে এমনি করি, এমনি করলে তার দুনিয়ার কোনো কিছু বাদবে না। ওকে চলো। আর এরকম ক্লাস যখনই আমি এরকম ক্লাস করাবো, প্লাবন আর ক্লাসই করবে না, আমি জানি। ঠিক আছে, ব্যাপার আছে। আচ্ছা, নেক্সট থেকে সিস্টেম চেঞ্জ করবো, প্যারা নেই। ওকে, উদ্দীপকের প্রবাহ চিত্র মানবদেহের যে অঙ্গে দেখা যায় তার কার্যকরী এককের ক্ষেত্রে প্রযোজ্য। দেখতেছো না আজকে কম আছে। আচ্ছা, তো দেখো তাহলে আমি দ্রুত টানি। হ্যাঁ, রায়ানের সমস্যা হবে না, তোমার হবে না, বাট বাকি অন্যদের তো হবে। আচ্ছা, তো বলা হচ্ছে উদ্দীপকের প্রবাহ চিত্রে মানবদেহের যে অঙ্গে দেখা যায় তার কার্যকরী একক, মানে অ্যালভিওলাস। অ্যালভিওলাস কি? বুদবুদ সদৃশ বায়ুথলি গ্যাস বিনিময় করে, ম্যাক্রোফেজ অণুজীব ধ্বংস করে, অ্যালভিওলাস, তাই না? সেপ্টাল কোষ থাকে সবগুলাই, বুঝছো, সবগুলাই। নেক্সট দেখো, ফুসফুসে বায়ু প্রবেশের সঠিক গতিপথ কোনটি? ফুসফুসে বায়ু প্রবেশের সঠিক গতিপথ কোনটা? প্রথমে ল্যারিংস, ঠিক আছে, ট্রাকিয়া, তারপর ব্রোঙ্কাই, তারপরে অ্যালভিওলি। দেখে নিবা। নেক্সট দেখো, নেক্সট আবার ইসে চলে আসছি আমরা। দেখো, রক্তে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং H+ আয়নের মাত্রায় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়। তাহলে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয় কিসে কিসে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন। দেখো, অক্সিজেন কমে গেলে, কার্বন ডাইঅক্সাইড কমে গেলে, CO2 H+ বেড়ে গেলে শ্বাসক্রিয়ার হার বেড়ে যায়। স্নায়ুকেন্দ্রগুলো এই যে দেখো, CO2 এবং H+ আয়নের মাত্রার প্রতি বিশেষ সংবেদনশীল। হাসি প্রতিবর্ত কি? অলফ্যাক্টরি স্নায়ু। কাশি হচ্ছে ভ্যাগাস। হেরিং ব্রয়ার হচ্ছে ফুসফুসের প্রসারণ, এটাও ভ্যাগাস। দেখো সবই ভ্যাগাস, ভ্যাগাস ভ্যাগাস, অলফ্যাক্টরি। হাসি হচ্ছে অলফ্যাক্টরি, কাশি ভ্যাগাস, হেরিং ব্রয়ার ভ্যাগাস। আর গ্যাক প্রতিবর্ত কোনটা? এই যে গলাধকরণ, গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে, গলবিল প্রাচীরে, গ গ গ গ, এগুলো সব গ। নেক্সট, গ্যাস পরিবহন। দেখো, অ্যালভিওলাসের প্রাচীরে অক্সিজেনের চাপ কত? 140 বা 107 মিলিমিটার মার্কারি। এই প্রশ্ন বারবার আসবে। কৈশিক জালিকায় কত হয়? মানে গ্যাস যখন পরিবহন হয়, বুঝছো, গ্যাস যখন পরিবহন হয় তখন এই যে এখানে কৈশিক জালিকা থাকে, আর এখানে তোমার হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীর। অ্যালভিওলাসের প্রাচীরে থাকে এটা, অক্সিজেন হচ্ছে 104, ওটো হচ্ছে কত? 104। আর এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে তোমার 40। কত? এখানে থাকে হচ্ছে তোমার 40, বুঝছো। আর কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে কত? কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাসের প্রাচীরে কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে 40। এই যে CO2, এটা হলো CO2 হচ্ছে 40। আর অ্যালভিওলাসের কৈশিক জালিকায় কার্বন ডাইঅক্সাইড থাকে 46। তার মানে একটা জিনিস বোঝো, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড তাহলে এই 46 থেকে এই যে এইটা কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে যাবে। এই যে কি বললাম, কম থেকে বেশির দিকে যাবে। আর এইটা কি হবে? এই কম থেকে বেশির দিকে যাবে। তাই একটা এইদিকে যাবে, একটা এইদিকে যাবে, তাই না? আচ্ছা, তারপর দেখো, 4টা প্রভাবক শ্বসন গ্যাস বিনিময়ে প্রভাবিত করে। একটা শ্বসন ক্ষেত্রে আয়তন, পুরুত্ব, অ্যালভিওলাসে O2 CO2 এর চাপ, অক্সিজেন CO2 এর দ্রবণ, এগুলো জাস্ট একটু হালকা রিডিং পড়লে হয়ে যাবে। আচ্ছা দেখো, শ্বাসরঞ্জক, মানে শ্বাসের যে রঞ্জক, বিভিন্ন রঞ্জক পদার্থ আছে, শ্বাসরঞ্জক। তো শ্বাসরঞ্জকগুলো কি কি? হিমোগ্লোবিন, যেটা লাল হয়, হিমোগ্লোবিন লাল হয় কার? ভার্টিব্রাটা। আমাদের রক্ত কেমন? লাল, আমাদের রক্ত লাল। হিমোসায়ানিন মানে নীল হয় কারা? যেটা হচ্ছে এই যে সব থেকে বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা, ঠিক আছে। ক্লোরোকুরিন কি? এই যে পলিকিট, কিটগুলা এই যে ক্লোরোকুরিন হয় কারা? কিটগুলা। আর এই হিমি ইরিথ্রিন কোনগুলা? এই যে এই দুইটা, জাস্ট মনে রাখলে হচ্ছে, ঠিক আছে। নেক্সট, অক্সিজেন পরিবহন। দেখো, ভৌত দ্রবণ রূপে মাত্র 2%, আর রাসায়নিক যৌগ রূপে বেশি 98%, ঠিক আছে। আচ্ছা, এখানে 100 ml এর মধ্যে মাত্র 0.12 অক্সি হিমোগ্লোবিন। এটা খুব মনে রাখতে হবে। অক্সি হিমোগ্লোবিন কি? এই যে হিমোগ্লোবিন, HbO2 এর সাথে 4টা এরকম, ঠিক আছে। ওকে, সো রক্তে অক্সিজেনের দ্রবীত অংশের চাপ যত বাড়ে, হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে তত যুক্ত হয়। রক্তের পিএইচ মান বেশি থাকলে অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আকর্ষণ বেশি থাকে। জাস্ট একটু রিডিং দিবা। তারপর কার্বন ডাইঅক্সাইড পরিবহন, ভৌত দ্রবণ রূপে 5%, কার্বামিনো যৌগ রূপে 27%, বাইকার্বনেট রূপে হচ্ছে 65%। এর ভেতরে আবার একটা হিসাব আছে ভাইয়া, কি? এই যে ভৌত দ্রবণ রূপে যে 5% যেটা হয়, এটা রক্ত, এই যে এনজাইম থাকে কি? কার্বনিক অ্যানহাইড্রেস, মনে রাখবা। কি এনজাইম থাকে? কার্বনিক অ্যানহাইড্রেস। তোমাদের দিকে তাকানো হচ্ছে না, একটু তাকাই নাকি?
আছে পোলাপান? ওকে, তারপর দেখো কার্বামিনো যৌগরূপে 27%। এইখানে আবার দুইটা, কার্বামিনো প্রোটিন আর কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো প্রোটিন হিসেবে আছে 1 ml আর কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে আছে 2 ml। এখন এত সময় নেই যে এইগুলো আমি একদম বুঝাই দিতে গেলে আমি আমার সব শেষ করতে পারবো না, এই জন্য একটু টানতেছি কিন্তু, ঠিক আছে? কারণ এইগুলো আগের জিনিস। 3 ml 100 ml, হ্যাঁ, তাহলে 100-এ 3 ml থাকে, 100 ml-এ 3 ml থাকে কোনটা? কার্বামিনো প্রোটিন আর হিমোগ্লোবিন। মনে রাখবা হিমগ্লোবিন, তার মানে এইটার পরিমাণটা বেশি 2 ml, আর প্রোটিন 1 ml। তাহলে টোটাল যদি কার্বামিনো যৌগরূপী চিন্তা করো 100-এর মধ্যে 3 ml। আর ভৌত দ্রবণীয় এটা মাত্র 5%, এটা 27%। 5% 27%, আর এইটাই বেশি। বাইকার্বনেট যৌগরূপে 65 থেকে 85%। এই দুইটা অংশে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকার মাধ্যমে আর একটা রসের মাধ্যমে, মনে রাখবা। শেষ। ক্লোরাইড শিফট, যেটা ক্লোরাইড শিফট সবাই জানো, এটা বলবো না। শ্বাসসংযোগ যেটা হিম আর গ্লোবিন 1:25 অনুপাতে, এটা 3-3-3-3, এটা হলো 4-5 গ্রাম, এটা হলো 4-5 গ্রাম, আর এটা 33.33% লৌহ, 5% হিম, 95% গ্লোবিন। নেক্সট, ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা। দেখো ঊর্ধ্ব শ্বাসনালী কোনটা? এই নাসিকা, নাসাগলবিল, ষড়যন্ত্র। তার মানে এই যে উপরের টুকু যত সমস্যা হবে, এইটুকু সমস্যা ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা। তাহলে ঊর্ধ্ব শ্বাসনালীতে কি হতে পারে? এই যে নাকের সংক্রমণ কোনটা? নাকে সংক্রমণ হলো সাধারণ সর্দি। টনসিলাইটিস, এটাও কি আমাদের এই জায়গায়, তার মানে এই ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ এটা। তারপর সাইনোসাইটিস, আমাদের এই নাকের চারপাশে, মুখের এই দিকে, এই জায়গাগুলোতে, মাথার উপরে এই জায়গাটা, তার মানে এটা ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। দেখলে বুঝবো। ল্যারিঞ্জাইটিস মানে ফ্যারিং, ষড়যন্ত্র, তার মানে এই যে ঊর্ধ্ব শ্বাসনালী পর্যন্ত। ঊর্ধ্ব শ্বাসনালী কোন পর্যন্ত? ষড়যন্ত্র পর্যন্ত। তারপর ওটিটিস মিডিয়া মানে কান, এই তো এটাও কি ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ। দেখলে বুঝবো কোনটা ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ, কোনটা নিম্ন শ্বাসনালী সংক্রমণ, এগুলো দেখলেই বুঝবো। তাহলে নিম্ন শ্বাসনালী কোনগুলো? বাদ বাকিগুলো নিম্ন শ্বাসনালী। এই শ্বাসনালী সংক্রমণ, ফ্লু, ব্রঙ্কাইটিস, এই ব্রঙ্কাস শ্বাসনালী, হ্যাঁ, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণ, হ্যাঁ, যক্ষা বা টিউবারকুলোসিস, ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণ। সো এগুলো নিম্নে, এগুলো উপরে, তো দেখলেই বুঝবা, তাই না? ওকে, নেক্সট। দেখো বহিঃশোষণ আর অন্তঃশোষণের একটা তুলনা দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো বহিঃশোষণ কি? বহিঃশোষণ হচ্ছে ভৌত রাসায়নিক প্রক্রিয়া, আর অন্তঃশোষণটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। কারণ অন্তঃশোষণটা হয় কোষে আর রক্তের মধ্যে, ঠিক আছে? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, গ্যাস পরিবহন এই জায়গাটাতে হয়। এখানে তো উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, এই জন্য জৈব রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে? এখানে কি প্রকৃতি, এরা হলো ভৌত রাসায়নিক প্রক্রিয়া, এটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এনজাইমের ভূমিকা এখানে তো থাকবে না, কারণ এখানে শক্তি উৎপন্ন হয়, এখানে তো এনজাইম থাকবে। হ্যাঁ, ক্রিয়াস্থল, এটা ফুসফুসে সংগঠিত হয়, এটা গ্লাইকোলাইজ, ক্রেবস চক্র, গ্যাস পরিবহন এই যে অঞ্চলগুলোতে হয়। প্রধান উপপর্যায় শ্বাসগ্রহণ, শ্বাসত্যাগ, হ্যাঁ, এখানে হচ্ছে এই যে ইয়েগুলা। তারপর শক্তি উৎপন্ন হয় না, শক্তি উৎপন্ন হয়, জাস্ট একটু দেখে নিও। নেক্সট, কি যে বলতেছি, ওকে, নেক্সট, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। হ্যাঁ, এই যে প্রশ্বাস নিঃশ্বাস, অন্তস্থ, ইন্টারকোস্টাল, এইটা হচ্ছে প্রশ্বাসে হচ্ছে দুইটা, ফ্রেনিক আর বহিস্থ, আর নিঃশ্বাসে অন্তস্থ। নিঃশ্বাসে এই অন্তস্থ, দন্তান্ন আছে, অন্তস্থ। নিঃশ্বাসে মনে রাখবা জাস্ট অন্তস্থ, বাকিটা হচ্ছে কি প্রশ্বাসে, দন্তান্ন আছে, অন্তস্থ, নিঃশ্বাস, বাকিটা প্রশ্বাস, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ডায়াফ্রাম পেশির সংকোচন হয় এখানে, আর এখানে বহিস্থ ইন্টারকোস্টাল পেশির সংকোচন হয়। প্রসারণ, ডায়াফ্রাম, এইটা বুঝবা। নেক্সট, এটা আর এমনি পড়াবো না, নেক্সটে চলে যায়। দেখো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কি? ফুসফুসের উদর গহ্বর থেকে আলাদা। শ্বসন কি? একটা ছন্দময় প্রক্রিয়া। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে শ্বসন প্রক্রিয়া প্রতি মিনিটে কত হয়? 14 থেকে 18 বা 16 থেকে 18 বার। তোমরা আবার এটা মনে করো না পরীক্ষার হলে যে ভাববা যে তোমার এই যে শ্বসন কতটুকু হয় হিসাব করবা, তখন তোমার শ্বসন বেড়ে যাবে, তখন তোমার নবজাতের মতো শ্বসন হয়ে যেতে পারে, 40 বার হতে পারে। সো নবজাত শিশুতে শ্বসন প্রক্রিয়া প্রতি মিনিটে 40 বার, আর পূর্ণবয়স্ক সুস্থ মানুষে এটা 14 থেকে 18 বার বা 16 থেকে 18 বার। আচ্ছা, তারপর হচ্ছে টাইডাল ভলিউম বা বায়ুমাত্রা কতটুকু? 500 ml। হ্যাঁ, রেসিডিউয়াল ভলিউম বা অবশিষ্ট ঘনমান। হ্যাঁ, টাইডাল ভলিউম বা বায়ুমাত্রা মানে কি? টাইডাল ভলিউম বা বায়ুমাত্রা, একবার শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, এটা করতে কত সময়, কতটুক লাগে, কতটুক নেই, একবার শ্বাস গ্রহণ 50 ml নেই, শ্বাস ত্যাগে 50 ml। আচ্ছা, রেসিডিউয়াল কতটুকু অবশিষ্ট রাখা যায়? 1500 ml। আর ভাইটাল ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি কত রাখার? 4500 ml। কিন্তু যারা দৌড়বিদ, লাফালাফি করতে পারে, ঝাপাঝাপি করতে পারে, তাদেরটা একটু বেশি, 6000 ml। এই জায়গা থেকেও প্রশ্ন আসে, এগুলো তো তোমরা পড়ো না। শ্বাসকেন্দ্র 4টি, পঞ্চের পার্শ্বদেশ, মেডুলার পার্শ্বদেশ, এটা হচ্ছে নিউমোট্যাক্সিস, অ্যানিওস্টিক। আর মেডুলার পার্শ্বদেশ কোনটা? ডিআরজি, নিঃশ্বাস কেন্দ্র। এগুলো এত বেশি দরকার নেই, হ্যাঁ, এগুলো এত বেশি দরকার নেই। আর চলো ইসে যাই, প্র্যাকটিসে যাই।
চলো প্র্যাকটিসে যাই, এমনি ক্লাস আর দিব না ভাইয়া, আজকে শিক্ষা হয়ে গেছে আমার। ওকে, পোলাপান সব দৌড় দিছে। ওকে, দেখছো দৌড় দিছে, সবাই দৌড় দিছে। আসি ভাইয়া, ও আচ্ছা তুমি আসো আর রায়হান আসো, আর বাকি সব দৌড় দিছে। আচ্ছা চলো দ্রুত, কতগুলো প্রশ্ন অ্যাড করছি চিন্তা করছো? এই ছোট চ্যাপ্টার থেকে 84টা প্রশ্ন অ্যাড করছি। কেন? সব কিছু দেখাই দিচ্ছি, মানে জাস্ট তুমি যদি প্রশ্নগুলোও পড়ো আর এই বেসিকগুলো হালকা করে দেখো, প্রশ্নগুলো আমার সাথে সমাধান করলে দেখবা এই সেম সেম প্রশ্নই চলে আসছে, অন্য কিছু লাগে নাকি? এত প্রশ্ন সমাধান করলে প্রশ্ন থেকেই প্রশ্ন চলে আসবে। আর দেখছো না, আমি শুধু বোর্ড তুলি নাই, সমস্ত স্কুল কলেজও তুলছি, মানে কলেজ তুলছি, সব কলেজের সমস্ত প্রশ্নও তুলছি। আচ্ছা চলো, দেখো বলা হচ্ছে সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট কি করে বলো? তরলের পৃষ্ঠটান কমিয়ে দেয়, সারফেস টেনশন কমায় দেয়। আর কি করে? 23 সপ্তাহে মানব ভ্রূণে পাওয়া যায়, এটা তো আমরা জানি। জীবাণু ধ্বংস করে, তার মানে সবগুলো অ্যান্সার। আচ্ছা তারপরে দেখো, সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে? ফুসফুসকে। তো তো দেখলেই বোঝা যায়। ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীরে অবস্থিত অ্যালভিওলার ম্যাক্রোফেস, হ্যাঁ, অ্যালভিওলার ম্যাক্রোফেস কি করে? অ্যালভিওলার ম্যাক্রোফেস কি করে বলা হচ্ছে কি? এটা ফ্যাগোসাইটিক প্রকৃতির অবশ্যই। দেখো ম্যাক্রোফেজ কোথা থেকে আসে? যে মনোসাইটটা যখন টিস্যুর মধ্যে প্রবেশ করে, বুঝছো? মনোসাইটটা যখন টিস্যুর মধ্যে প্রবেশ করে, এটাই বড় হয়ে যায়, বুঝছো? এটা হয়ে যায় ম্যাক্রোফেজ, এটার নাম হয়ে যায় কি? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ খেয়ে ফেলে, বুঝছো? তার মানে ম্যাক্রোফেজ যেহেতু, ফাজ আছে, ফাজ মানে হচ্ছে টু ইট, ফেজ মানে কি জানো? এই যে ফাজ মানে হচ্ছে ভাইয়া টু ইট, মানে ভক্ষণ করা, খাওয়া। তার মানে এরা তো খেয়ে ফেলবে, তাই না? ফ্যাগোসাইটিক করবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি করতে পারবে বলো? এরা অণুজীব সহ বহিরাগত কণা ধ্বংস করে, ঠিক আছে? অণুজীব সহ বহিরাগত যত কণা আছে এগুলোকে ধ্বংস করবে এরা। রোগ জীবাণু প্রবেশে, দূরো থুক্কু কি কাজ এটা করে জীবনে? প্রবেশে সহায়তা করবে না তো, তাই না? তার মানে 1 আর 2 হবে অ্যান্সার। নেক্সট, মানবদেহের বাম ফুসফুসে কয়টা লোব দ্বারা গঠিত? মানবদেহের বাম ফুসফুস কয়টা লোব দ্বারা গঠিত? এটা কি বলা লাগে? বাম ফুসফুস 2টা আর ডান ফুসফুস হচ্ছে 3টা। আচ্ছা, সারফেক্ট্যান্ট কি? তরলের পৃষ্ঠটান কমায়, জীবাণু ধ্বংস করে। সারফেক্ট্যান্ট কি? একটা ফসফোলিপিড, তার মানে সবগুলো হয় অ্যান্সার। নেক্সট, সিলিয়াযুক্ত এপিথেলিয়াম যেটা আছে, সিলিয়াযুক্ত এপিথেলিয়াম কোথায় পাওয়া যায় বলো? শ্বাসনালীতে থাকে না? শ্বাসনালীতে সিলিয়াযুক্ত এপিথেলিয়াম আছে, শ্বাসনালীতে। মূত্রথলি হয়, জরায়ু, পাকস্থলী, এগুলো তো না, বুঝছো? বরগুনা সরকারি মহিলা কলেজ, বুঝছো? টেস্টে যে সকল প্রশ্ন আসছে কলেজগুলোতে সেগুলো অ্যাড করে দিয়েছি, দেখছো? মস্তিষ্কের কোন অংশে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী কেন্দ্র অবস্থিত? মস্তিষ্কের কোন অংশে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী কেন্দ্র অবস্থিত? শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী কেন্দ্র অবস্থিত কোথায় জানো? মস্তিষ্কের মেডুলাতে, বুঝছো? মেডুলা। সো এই যে মেডুলা অবলাঙ্গাটা দিছে, মানে এটা অ্যান্সার দিবা, ঠিক আছে? শুধু আমি কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার করে বলে দিতে পারতাম, তারপর আমি ওই টপিকগুলোতেও ধরছি। কেন ধরছি? ওই যে সুবিধার জন্য মানুষের। কিন্তু ওইটাই যখন পড়াতে যাবে তখন আর থাকবে না, এমনি শুধু দেখবা যে এই প্রশ্ন দিব, পোলাপান থাকবে মোটামুটি। তাহলে আমার এত প্যারা নেওয়ার কি দরকার? 38, প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে O2 এর চাপ কত? প্রশ্বাসের সময় বলো, প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে O2 এর চাপ কত হয়? প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে O2 এর চাপ কত? 104। ওই যে দেখছিলাম না, আমি দেখেছিলাম যে ইসের মধ্যে, অ্যালভিওলাসের মধ্যে 104, বুঝছো? আর কৈশিক জালিকায় কত? 40, এখানে 40, এই জন্য। নেক্সট, প্লাজমায় সিএল প্রবেশ করে কোনটি থেকে? প্লাজমায় ক্লোরিন প্রবেশ করে কখন? ওই যে এই যে হ্যামবার্গার শিফটে, বুঝছো? যখন হচ্ছে তোমার হ্যামবার্গার শিফটে কি হয়? হ্যামবার্গার শিফট, ক্লোরাইড শিফট যেটাকে বলি, হ্যামবার্গার শিফট বা ক্লোরাইড শিফট যেটা বলি, ঠিক আছে? যখন দেখা যায় যে বাইরে তোমার ইয়েটা বের হয়ে যায়, বাইকার্বনেট বের হয়ে যায়, তখন দেখা যায় কি প্রবেশ করে? তখন দেখা যায় সিএল মাইনাস প্রবেশ করে,
বুঝছো? তাহলে কোথা থেকে প্রবেশ করে? লোহিত রক্তকণিকা থেকে। বুঝছো? কোথা থেকে? লোহিত রক্তকণিকা থেকে। নেক্সট, প্রশ্বাস সময় কোনটি উপরে উঠে আসে? দেখো প্রশ্বাস নেওয়া মানে কি, প্রশ্বাসের সময় এই যে বুকটা প্রসারিত হয়ে আসে, কিন্তু এই যে স্টারনাম উপরে উঠে আসতেছে, তাহলে স্টারনামও উপরে উঠে আসে। ঠিক আছে, পশুকার বিচ্যুতি ঘরে, পশুকাগুলো উপরের দিকে আসে, কিন্তু এই যে ডায়াফ্রাম মধ্যছাতা বা ডায়াফ্রাম এই যে ছাতার মতো, এটা কিন্তু নিচের দিকে যায়, এটা নিচের দিকে যায়। আর এই মানে পশুকার বিচ্যুতি ঘটে, পশুকাগুলো উপরের দিকে আসে, আর স্টারনাম উপরে আসে, স্টারনাম, এই দুইটা হবে, তার মানে 2 আর 3 হবে, কইছে 2 আর 3। নেক্সট বলা হচ্ছে শ্বসনে সহায়তাকারী স্নায়ু, শ্বসনে কোনটা সহায়তা করে বলো? ভেগাস সহায়তা করে না? হ্যাঁ, আর ফ্রেনিকও সহায়তা করে, এটা দেখছো? হ্যাঁ, ভেগাস সহায়তা করে, ফ্রেনিক সহায়তা করে। ঠিক আছে, আর ইন্টারকোস্টাল স্পেসও তো আছে, তাই না? তাহলে 3টাই হওয়া উচিত না? স্টারনামের ক্ষেত্রে হয়, তাহলে 3টাই হওয়া উচিত, 3টাই হবে হয়তো। শ্বসনে শ্বসন হার বৃদ্ধির কারণ কি? শ্বসনের হার বৃদ্ধি হয় 2টা কারণে, অক্সিজেনের ঘনত্ব কমে গেলে আর CO2 এর ঘনত্ব যদি বৃদ্ধি পায়, এই 2টা কারণে তো হয়, তার মানে, তাই না? অ্যানিউস্টিক টেস্টিক নাই, তার মানে 1 আর 2, দেখছো কোনটা হবে? তাহলে 1 আর 3, কই এটা? নেক্সট, শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত? সবার পারা উচিত। মেডুলা কোথায় থাকে বলো তো? মেডুলা তো থাকে পশ্চাৎ মস্তিষ্কে, তাই না? তার মানে হবে কি? পশ্চাৎ মস্তিষ্ক। সেরেবেলাম, পন্স আর মেডুলা থাকে, কিন্তু এই পশ্চাৎ মস্তিষ্কের 3টা অংশ বলে দেয়, এটা যদিও পরে পড়বা। সেরেবেলাম, পন্স আর মেডুলা, সেরেবেলাম, পন্স আর মেডুলা, পন্স আর মেডুলা। ওকে, নেক্সট দেখো যে সাইনোসাইটিস সম্পর্কে বলি এবার। সাইনোসাইটিস মানে কি? আমাদের যে সাইনাস অঞ্চলগুলোর যে প্রদাহ, এটাকে বলা হয় সাইনোসাইটিস। ঠিক আছে, সাইনাস অঞ্চলের যে প্রদাহ, এটাকে বলা হয় সাইনোসাইটিস। প্রধান উপসর্গ কি সাইনোসাইটিসের? এই যে সাইনাস, এই যে মুখ অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে যে ব্যথা হয়, এটা হচ্ছে সাইনোসাইটিসের, সাইনাসের প্রদাহ। প্রধান উপসর্গ হচ্ছে মাথা ব্যথা। তোমাদের কমেন্টই দেখতেছি না, কমেন্ট করতে থাকো, এত বেশি কমেন্ট তো করো না তোমরা। অবস্থান ভেদে প্রকারভেদ কত? 4 জোড়া বা প্যারানাসাল সাইনাস থাকে, 4 জোড়া প্যারানাসাল থাকে। কোথায়? ম্যাক্সিলারি অঞ্চল, একটা ম্যাক্সিলা অঞ্চল, ম্যাক্সিলারি অঞ্চল, একটা হচ্ছে এই যে মাথা, এই যে উপরে ফ্রন্টাল অঞ্চল। ঠিক আছে, এথময়েডাল মানে দু চোখের মাঝখান বরাবর, এই দু চোখের বরাবর এই জায়গাটাতে। স্পেনয়েডাল হচ্ছে এটা চোখের পেছনে, একদম চোখের পেছনে। ঠিক আছে, তো সবার ক্ষেত্রে একটা জিনিস কমন, দেখো ভাইয়া মাথা ব্যথা হবে, মাথা ব্যথা কমন। হ্যাঁ, মাথা ব্যথা সবার ক্ষেত্রে কমন। আর ম্যাক্সিলারি মানে কি? গালে ব্যথা হবে, গালে ব্যথা হলে গাল থেকে দাঁতে যাবে। আর হচ্ছে কি, তারপর ফ্রন্টাল মানে কি? চোখের উপরে, এই উপরে ফ্রন্টালে ব্যথা হবে, মাথা ব্যথা তো থাকবেই। এথময়েডাল মানে কি? এথময়েডাল থেকে, এথময়েডাল, এথ থেকে ই মনে রাখবে, আই মানে দু চোখের মাঝ বরাবর হবে, আই। আর স্পেনয়েডালটা হচ্ছে চোখের পেছনে বা মাথার চূড়ার দিকে ব্যথা, বুঝছো? এই। আচ্ছা, স্থায়ী ভেদে প্রকারভেদ। সাইনোসাইটিস 2 প্রকার হয় ভাইয়া। সাইনোসাইটিসের প্রকার কি? একটা অ্যাকিউট সাইনোসাইটিস, একটা ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট সাইনোসাইটিস কত? 4 থেকে 8 সপ্তাহ হয়, আর ক্রনিক হচ্ছে তোমার 2 মাসের বেশি বা 8 সপ্তাহের বেশি। তাহলে অ্যাকিউট হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ, বুঝছো? 4 থেকে 8 সপ্তাহ হয় ভাইয়া অ্যাকিউট, আর ক্রনিক হচ্ছে 8 সপ্তাহের বেশি, 8 সপ্তাহের বেশি। 8 সপ্তাহের বেশি হলে ক্রনিক, 8 সপ্তাহের বেশি হলে ক্রনিক, বুঝছো? আচ্ছা, তারপর দেখো যে সকল জীবাণু দ্বারা হয়, এই যে সাইনোসাইটিস যে সকল জীবাণু দ্বারা হয়, সাইনোসাইটিস যে সকল জীবাণু দ্বারা হয়, এগুলোতে মনে করো যে ভাইয়া ইনফ্লুয়েঞ্জা কথা থাকবে, নিউমোনিয়া থাকবে, বুঝছো? ইনফ্লুয়েঞ্জা যদি থাকে দেখো, আর নিউমোনিয়া যদি থাকে দেখো, আরেকটা জিনিস রেসপিরেটরি সাইনসাইটিয়াল ভাইরাস, এটা রেসপিরেটরি কথাটা থাকবে। ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া থাকলে বুঝবা যে এটা। আচ্ছা, তারপর ওটিটিস মিডিয়া, ওটো মানে কান বোঝায়, মিডিয়া মানে মধ্যকর্ণের সংক্রমণ, ওটিটিস মিডিয়া মানে মধ্যকর্ণের সংক্রমণ। 4 মাস থেকে 4 বছরের শিশুদের বেশি হয়। আচ্ছা, ইউস্টেশন নালীটা ফুলে যায়, ফুলে গিয়ে বন্ধ হয়। অ্যাডেনাইড ফুলে গেলে শিশুদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে ঠান্ডা লাগলে হয়। এখানের ভাইরাসগুলো দেখো ভাইয়া, ইনফ্লুয়েঞ্জা থাকবে, হ্যাঁ, এই নিউমোনিয়া থাকবে, আর রেসপিরেটরি সিনসাইটিয়াল, আর এখানে একটা অতিরিক্ত মরাক্সজালা মনে রাখবা, অতিরিক্ত একটা কি? মরাক্সজালা ক্যাটারালিস। নেক্সট দেখো প্রকার, প্রকার হচ্ছে 3টা, অ্যাকিউট বা স্বল্পস্থায়ী ভাইয়া, একটা ক্রনিক, আর একটা হচ্ছে অ্যাডহেসিভ। তো অ্যাকিউট যেটা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে নিরাময় হয়, আর ক্রনিকটা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে নিরাময় হয় না ভাইয়া। আর অ্যাডহেসিভ যেটা কানের পর্দা বা মধ্যকানের কোনো স্থান বা অস্থির সাথে আটকে যায়। আচ্ছা, অটোরিয়া কি? বৈগণ্য দিয়ে যখন পুজ নির্গমন হয় ভাইয়া, পুজ। ঠিক আছে, চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে টিম্পোনেস্টমি টিউব দেওয়া হয় ঘন ঘন আক্রান্ত হইলে। আর মিরিঙ্গোপ্লাস্টি কখন হয়? কানের পর্দা ছিদ্র হলে। প্রতিরোধ কি? নিউমোটক্সিক বা কনজুগেট ভ্যাকসিন দেওয়া। ওকে, ধূমপান দেখবে এখন। দেখো, ধূমপানের সৃষ্ট ধোঁয়াতে প্রায় 500 ধরনের রাসায়নিক পদার্থ থাকে, প্রধান উপাদান কি? নিকোটিন।
সিগারেটের শলায় নতুন বইয়ে বলা আছে 7000 রাসায়নিক পদার্থ থাকে। নিকোটিন ও টার হচ্ছে নিকোটিন ও টার কি করে ভাইয়া, ক্যান্সার ঘটায়। নিকোটিন ও টার কি করে, ক্যান্সার ঘটায়। এই যে পিলিউরিসি, ফুসফুসের পুনরার যে প্রদাহ হয়, পুনরা আবরণ। কার্বন মনোক্সাইড কি করে ভাইয়া, ব্রঙ্কাইটিস করে, রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে, ধমনী গাত্রে কোলেস্ট্রল জমাতে সাহায্য করে, এতে উচ্চ রক্তচাপ সহ স্ট্রোক করার প্রবণতা বেড়ে যায়। এমফাইসেমা কি, অ্যালভিওলাসের প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, ফুসফুসের সৃষ্ট ফাঁকা জায়গা জনিত মারাত্মক একটা সমস্যা। ফুসফুসের প্রদাহকেই বলা হয় এমফাইসেমা, খুবই ইম্পর্টেন্ট। ফুসফুসের প্রদাহকে বলা হয় এমফাইসেমা। সিওপিডি লাস্ট, করনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ঠিক আছে, শ্বসনতন্ত্রের বিভিন্ন কাজ আছে ভাইয়া। কি কাজ, শ্বসন গ্যাসের বিনিময় করবে, শ্বসনতন্ত্র তো শ্বসন গ্যাসের বিনিময় করবে। ঠিক আছে, শক্তি উৎপাদন করে শ্বসনতন্ত্রের মাধ্যমে, উদ্বায়ী গ্যাস, দূষিত পদার্থের প্রবেশ রোধ করবে, তাপ নিয়ন্ত্রণ, পানি সাম্যতা করে, অ্যাসিড ক্ষারের সাম্যতা, শব্দ উৎপাদন, হোমিওস্টাসিস করে। নেক্সট, ফুসফুসের কাজ। ফুসফুসের মানুষের প্রধান শোষণ অঙ্গ। ফুসফুস দেহ থেকে শ্বসন বর্জ্য CO2 নিষ্কাশন করে। এটি দেহের কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পানি সাম্যতা রক্ষা করে। হ্যাঁ, ফুসফুসীয় কলা সেরোটোনিন, হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে। এটি নর অ্যাড্রেনালিন নিষ্ক্রিয় করে। ধূমপায়ী আর অধূমপায়ীর একটা এক্সরে আছে। ধূমপায়ীর ক্ষেত্রে সবগুলো খারাপ, এটা কোথাও সাদাটে বা সাদা, আর এখানে শুধু কালো। অধূমপায়ী শুধু কালো, আর ধূমপায়ী সাদাটে বা সাদা। এখানে অবশ্যই পানি জমবে, এখানে দেখা যাবে না, সংখ্যা কম থাকবে অ্যালভিওলাইয়ে। তারপর সিলিয়া অবশ হয় না, এখানে অবশ্যই অবশ হবে, সিলিয়া অবশ হয়। আচ্ছা, এটা হচ্ছে স্বাভাবিক ও পুরু সবল থাকে, এটা অবশ্যই পাতলা দুর্বল হবে। এই যে এমফাইসেমার চিহ্ন এখানে অনুপস্থিত, এখানে অবশ্যই উপস্থিত থাকবে। গঠন স্বাভাবিক থাকবে, এটার গঠন অবশ্যই স্বাভাবিক থাকবে না। টিউমার ও ক্যান্সারের চিহ্ন এখানে দেখা যাবে না, এখানে অবশ্যই ধূমপায়ী সব দেখা যাবে, এটা সব খারাপ হবে, তাই না? এখন চলো হচ্ছে প্রশ্ন সমাধান করব। দেখছো, 3টা টপিক আলাদা আলাদা করে পড়াইলাম, পড়ায় এখন এবার সমাধান করব প্রশ্ন। ওহো, এভাবে তো আমার আরো কষ্ট, তাই না বলো? এক অণু হিমোগ্লোবিনের সাথে কত অণু অক্সিজেন যুক্ত থাকে? একটু আগে আমরা দেখছিলাম, দেখছো? এক অণু হিমোগ্লোবিনের সাথে 4 অণু অক্সিজেন যুক্ত থাকে। এটা মানবদেহে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবাহিত হয় কি রূপে? মানবদেহে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবাহিত হয় কি রূপে বলো? বাইকার্বনেট রূপে, হ্যাঁ, তারপর কার্বামিনো যৌগ রূপে মানে অ্যামিনো যৌগ রূপে, আর অক্সি হিমোগ্লোবিন রূপে, মানে 3টাই। ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতাকে কি বলা হয়? ক্যাপাসিটি। হ্যাঁ, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতাকে কি বলা হয়? ভাইটাল ক্যাপাসিটি। দেখছো, এগুলা থেকেও প্রশ্ন দিচ্ছে। এটা কিন্তু আলিম স্যারের বইয়ের তথ্য, যেটা ওই যে পড়েছিলাম। রক্তে হিমোগ্লোবিনের অনুপাত কত? দেখো, এই হিমোগ্লোবিন জিনিসটাই একটা গ্লোবিন। হিমোগ্লোবিন জিনিসটা কি একটা ভাইয়া? গ্লোবিন। সো এখানে গ্লোবিনের পরিমাণটা একটু বেশি থাকে, 1:25। হিম থাকে 1% আর গ্লোবিন থাকে 25। তারপরে দেখো, উদ্দীপকের এই জায়গাটা খেয়াল করো, উদ্দীপকের রাসায়নিক অণুটির নাম কি? তাহলে উদ্দীপকের রাসায়নিক অণুটা কি? এখানে এই যেটা আছে এটা হচ্ছে কি বলো তো? এটা হচ্ছে কিন্তু এই যে অক্সি হিমোগ্লোবিন, অক্সিজেনের সাথে যুক্ত আছে, এটা খেয়াল করো, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত আছে, তো অক্সি হিমোগ্লোবিন হবে। নেক্সট, এই অণুটা কি বলা হচ্ছে? অণুটি হচ্ছে কি? রক্ত দ্বারা বাহিত হবে অক্সি হিমোগ্লোবিন। এরা কেমন বলো তো? এরা অস্থায়ী যৌগ হবে, কোষের সংস্পর্শে O2 যুক্ত করে, তাই না? কোষের সংস্পর্শে O2 যুক্ত করবে নাকি? কোষের সংস্পর্শে কিন্তু হিমোগ্লোবিন যুক্ত করে, এটা হবে না। তাহলে 1 আর 2 হওয়া উচিত, 1 আর 2। নেক্সট, পরবর্তী, শ্বাস প্রশ্বাসে ভূমিকা রাখে কোন স্নায়ু? শ্বাস প্রশ্বাসে ভূমিকা রাখে কোন স্নায়ু বলো? শ্বাস প্রশ্বাসে ভূমিকা রাখে কোনটা? ভ্যাগাস। শ্বাস প্রশ্বাসে ভূমিকা রাখে কোনটা? ভ্যাগাস। নেক্সট, উপরোক্ত অঙ্গটির প্রসারণের সময়, এই অঙ্গটির প্রসারণের সময় কি হবে? ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়। তারপর কি? পশুকার দেহ কি হবে? নিম্নগামী হয়, এটা ভুল, পশুকা তো নিচে যায় না, পশুকার দেহ উত্তোলিত হয়, এটা ঠিক আছে। নেক্সট, প্রতিবার নিঃশ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢোকে কিংবা ফুসফুস থেকে বেরিয়ে যায় তাকে কি বলা হয়? একটু আগে দেখছো যে কি? টাইডাল ভলিউম। আর যেটা অবশিষ্ট থাকে এটা হচ্ছে রেসিডিউয়াল ভলিউম।
আর যতটুকু নিতে পারে এটাও বলে দেয়, যতটুকু সর্বোচ্চ নিতে পারে ভাইটাল ক্যাপাসিটি। শ্বসনাঙ্গে প্রতিবর্ত ক্রিয়ায় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? হাসি অলফ্যাক্টরি, কাশি ভ্যাগাস, গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া গ্লোসোফ্যারেঞ্জিয়াল, হেরিংবয়ের প্রতিবর্ত ক্রিয়া ট্রাইজেমিনাল। দূর, এটা তো না, এইগুলো ঠিক আছে। তার মানে এইটা কিন্তু অ্যান্সার, এই যে সঠিক নয় বলছে, তার মানে এইটা অ্যান্সার। HCO3 মাইনাস এটা কি? এর আয়নিক সমতা রক্ষাতে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকা প্রবেশ করে কোনটি? প্লাজমা থেকে এখানে এটা বের হয়ে গেছে, তার মানে ক্লোরিন ঢুকবে। মানবদেহের ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের পার্শ্বচাপ কত মিলিমিটার পারচাপের সমান? কত মিলিমিটার পারচাপের সমান বলো? মানবদেহের ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের পার্শ্বচাপ কত মিলিলিটার পারচাপের সমান? তো সবাই পারো এটা। কত রে? 100। 104 হওয়া উচিত, তাই না? 104 হওয়া উচিত, এখন অপশানে নাই, তা কি করবে? এই জন্য 100 দিছি। কিন্তু ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে কি বলা হয়? সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে একটু আগে বলছি, ভাইটাল ক্যাপাসিটি। বাতাসে CO2 ঘনত্ব কতটুকু বাড়লে শ্বসনের হার দ্বিগুণ হয়? বাতাসে CO2 ঘনত্ব কতটুকু বাড়লে শ্বসনের হার দ্বিগুণ হয়? 0.25%। শ্বসনে বক্ষ গহ্বরের আয়তন পরিবর্তনের সহায়ক ফ্রেনিক স্নায়ুর অবস্থানটা কোথায়? ফ্রেনিক স্নায়ুর অবস্থান কোথায়? ডায়াফ্রামে। নেক্সট, পন্সের স্নায়ু কেন্দ্রের নাম কি? পন্সের স্নায়ু কেন্দ্রের নাম কি? নিউমোট্যাক্সিস, এটা ঠিক আছে। অ্যাপনিউস্টিক মানে হচ্ছে অ্যাপনিউস্টিক, এটা ঠিক আছে। এই দুইটা, নিউম্যাটিক বলে কিছু নাই, মানে একাত্তিন। নেক্সট, রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিমাণের মাধ্যম নয় কোনটি? কার্বামিনো যৌগ রূপে, বাইকার্বনেট রূপে, কার্বনিক, এটা ঠিক আছে। এইটা নয়, অক্সালিক নয়। প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে O2 এর চাপ কত থাকে? অ্যালভিওলাসে O2 এর চাপ 104 মিলিমিটার মার্কারি। হিমোগ্লোবিনের কোন অংশে CO2 যুক্ত থাকে? হিমোগ্লোবিনের কোন অংশে CO2 যুক্ত থাকে? সবাই তো পারো, অ্যামোনিয়া, অক্সি হিমোগ্লোবিন। দেহ থেকে অ্যালভিওলাসে আগত রক্তে O2 চাপ কত? দেহ থেকে অ্যালভিওলাসে আগত রক্তে O2 চাপ কত? 104 মিলিমিটার। মানুষের দুচকের মধ্যবর্তী সাইনাসের নাম কি? দুচকের মধ্যবর্তী সাইনাসের নাম হচ্ছে এথময়েড। কোন সাইনাসের প্রদাহের কারণে চোখের পেছনে এবং মাথার উপরিভাগে ব্যথা হয়? চোখের পেছনে এবং মাথার উপরিভাগে কোন সাইনাসের কারণে বলো? এথময়েডের কারণে, পড়লা তো একটু আগে। ওটিটিস মিডিয়া কোন অঙ্গের রোগ? কানের রোগ। ফুসফুসের প্রদাহকে কি বলা হয় বলো? ফুসফুসের প্রদাহকে কি বলা হয়? এমফাইসেমা। সাইনোসাইটিসের কারণ হলো কি? সাইনোসাইটিসের কারণ কি? যদি নাকের হাড় বাঁকা হয়, দাঁতের ইনফেকশন হয়, সিস্টিক ফাইব্রোসিস, সবগুলা। ফাইব্রোসিস এটা আবার অতিরিক্ত। নেক্সট, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য কার্যকর পদ্ধতি কি? সিআরপি না, কিন্তু সিপিআর। ওই যে তামিম ইকবালকে দেওয়া হয়েছিল না সিপিআর। তারপর হচ্ছে শ্বাসনালী সংক্রমণজনিত রোগ কি? সাইনোসাইটিস হবে, ব্রঙ্কাইটিস, লাইন, এইগুলো তো শ্বাসনালী। নেক্সট দেখি, ধূমপায়ীর ফুসফুসের এক্স-রে বৈশিষ্ট্য কি? ফিল্মটি কালো না, এটা কালো তো না, সাদা হয়, সম্পূর্ণ কালো হয় না, এটা ঠিক। পানি জমে শনাক্ত করা যায়, এটা ঠিক। 2 আর 3। কোন সাইনাসের প্রধান কারণে চোখের পেছনে বা মাথার উপরিভাগে, এটা কি? ফ্রন্টাল। দেখছো, দেখলে বলা যায়, পড়লে দেখলেই বলা যায়। ও চোখের পেছনে মাথার উপরিভাগে, এটা ফ্রন্টাল না, তো স্পেনয়েড হবে রে। প্রতিকারের জন্য কোন অঙ্গে মিরিঙ্গোপ্লাস্টি, মিরিঙ্গো হবে, মিরিঙ্গোপ্লাস্টি অস্ত্রোপচার করা হয়? কোন অঙ্গে মিরিঙ্গোপ্লাস্টি অস্ত্রোপচার করা হয়? দেখছো না, কানে। কানে একটু আগে দেখছি। সাইনোসাইটিসের জন্য দায়ী ব্যাকটেরিয়া কি? দেখো, নিউমোনিয়া আছে, নিউমোনিয়া বানান ভুল করছে। ইনফ্লুয়েঞ্জা আছে, এটা ব্যাকটেরিয়া, তাহলে এটা বাদ, মানে 1 আর 2 হবে। সাইনোসাইটিসের পেছনে দায়ী অণুজীবগুলো কি? নিউমোনিয়া আছে, নিউমোকক্কাস আছে, তাহলে 1 আর 3।
নেক্সট, নিচের কোনটি ইউআরটিআই এর অন্তর্ভুক্ত? ইউআরটিআই এর অন্তর্ভুক্ত হচ্ছে সাইনোসাইটিস। ওটিটিস মিডিয়া রোগটি কানের কোন অংশের সাথে সম্পর্কিত? এটা তো জানি সবাই, ইউস্টেশিয়ান টিউব বা নালী। কোন সাইনাসের প্রদাহের কারণে গালে ও দাঁতে ব্যথা হয়? এটা সবাই জানো, ম্যাক্সিলারি, গালে আর দাঁতে ব্যথা, হলি ক্রস কলেজ। ফুসফুসের আবরণী জীবাণু দ্বারা আক্রান্ত হলে কোনটি ঘটে? ফুসফুসের আবরণী জীবাণু দ্বারা আক্রান্ত হলে কোনটি ঘটে? কি হয়? অ্যালভিলাসের আয়তন বেড়ে যায় না, লসিকা জমে তরল পুঁজের সৃষ্টি করে, অ্যালভিলাসের প্রাচীর পুরু হয়ে যায়, এই সিলিয়াকে অবশ করে দেয়। এমফাইসেমা রোগটি মানুষের কোন অঙ্গটিতে সৃষ্টি হয়? এমফাইসেমা ফুসফুসে। কোন সাইনাসের প্রদাহের কারণে গালে দাঁতে ও মাথায় ব্যথা হয়? গালে দাঁতে আর মাথা অবশ্যই কোনটা? ম্যাক্সিলারি। ধূমপায়ী ব্যক্তির বক্ষপিঞ্জরের পরিধি কি হয়? ধূমপায়ী ব্যক্তির বক্ষ পরিধি কেমন হয়? এখানে তো প্রশ্নটাই ভুল আছে, কি সব অপশন দেওয়া, এটা ওর ভুল তুলছে। ধূমপায়ীদের ক্ষেত্রে ঘটে থাকে কি ঘটে? ধূমপায়ীদের ক্ষেত্রে কি ঘটে? ধূমপায়ী হলে কি ফুসফুসে ক্যান্সার ঘটবে, ধমনী গাত্রে কোলেস্ট্রল জমে, অ্যালভিলাসের আয়তন বাড়ে না, কমে। এটা তো ভুল। 2 আর 3 কই? 2 আর 3। নেক্সট, ট্রাকিয়া ও ব্রঙ্কাসের সিলিয়া অবশ হয়ে গেলে কোন রোগ হয়? ট্রাকিয়া ব্রঙ্কাসের সিলিয়া অবশ হয়ে গেলে কোন রোগ হয়? কোনটা হয়? সিলিয়া অবশ হয়ে গেলে চারপাশের আবরণ অবশ্য প্লুরিসি। তারপরে কি দেখি? আর কই? ও আর নাই, দেখি শেষ হয়ে গেছে। কয়টা হয়েছে? ও, এটা তো 83টাই থাকার কথা ছিল। দেখি এবার পোলাপানের কি অবস্থা দেখি। ধুমধাম টানছি, তাও মনে হয় 1.5 ঘন্টা লাগছে। শেষ করে দিছি ভাই, ধুমধাম টানছি, বুঝছো? ধুমধাম শুধু এই যে টপিক ধরে পড়াইছি আর টানছি, এত কাহিনী শুনি নাই, বুঝছো? কারণ তোমরা কাহিনী করো নাই, কেউ শোনে না, এই জন্য। আচ্ছা, যাই হোক, Z05 ওহ, ঠিক আছে, বুঝছো? 83টা ঢুকাইছে, বুঝছো, এই ছোট্ট চ্যাপ্টারে। মানে কিচ্ছু বাদ রাখে নাই, মানে কিচ্ছু বাদ রাখে নাই, মানে তো অনেক কিছুই আছে, মানে যা আসার মতো, যা দরকার সব ঢুকাইছি, সব পড়াই দিছি। মানে ক্লাসের ভেতর থেকে ভেরি গুড, শেষ করছো তোমরাই দুইজন, ভালো মতো শেষ করছো, ঠিক আছে। মানে মনে করো এই চ্যাপ্টারটা কেমন হয় জানো? এই চ্যাপ্টারটা মানুষের কিন্তু এত মানে এত ট্রিক্স নাই। অন্য চ্যাপ্টারগুলোতে যেমন ট্রিক্স দেওয়া যায়, বুঝছো, এই চ্যাপ্টারে কিন্তু এত ট্রিক্স হয় না। এই জন্যই সব পড়াই দিয়েছি, যে সব পড়তে হবে বাবা, এগুলো না মনে রাখলে কাজে দেয় না। এই জন্য বেশি বেশি মনে রাখার জন্য যা করার করে দিচ্ছি। দেখছো, বেশি সময় কিন্তু নেইনি, বুঝছো, বেশি সময় নেই 1 ঘন্টা 12 মিনিট হয়েছে, কিন্তু কত প্রশ্ন সমাধান করছে, আরও কত কিছু পড়াইছে। কারণ প্যাং প্যাং করি নাই তোমাদের সাথে, এই যে গল্প করা করি, প্যাং 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 করি নাই অত বেশি। টুকটাক যখন যতটুক দরকার হয় ততটুক করি, ঠিক আছে। সব জায়গায় তো সব কিছু করা যায় না। মনে করো আজকে মনে হয়েছে যে ধুমধাম পড়াই, একটু ধুমধাম পড়াইছি, দেখছো। কারণ এই যে থেমে 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 যদি 83টা পড়ানো হয়, একটু দেখলেই হয়ে যাবে ভাই, হ্যাঁ একটু দেখলেই হয়ে যাবে। এই ভিডিওটা যদি একটু পজ করে আস্তে আস্তে করে দেখো আরেকবার, দেখলেই হয়ে যাবে ভাই, ঠিক আছে। কারণ এখানে গল্প টল্প নাই, জাস্ট ওই যে প্রশ্নগুলো করা আর এইগুলোই রেডি করা, একটু দেখলেই মনে করো যে সুন্দর মতো এটা হয়ে যাবে, বুঝছো। একবার সুন্দর মতো নিজে প্র্যাকটিস দিলেই সুন্দর হয়ে যাবে, মনে থাকবে অনেক ভালো, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। জানি না কতটুকু সহজ করতে পারছি, চেষ্টা করছি যে যাতে এই চ্যাপ্টারটা একটু তোমার কাছে যেন সবগুলো যাতে পড়ায় দেওয়া যায়, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।